নমস্কার, রেস অব লাইট ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজ শুনছেন সমরেশ মজুমদারের লেখা রহস্য উপন্যাস একমুখী রুদ্রাক্ষের শেষ পর্ব। গল্প পাঠে আমি সুদীপ্ত। একলা ঘরে বসে অর্জুন রুদ্রাক্ষর মালাটাকে দেখল। এটা পড়লে মানুষ অদ্ভুত ক্ষমতা পায়, ঠিক কথা, কিন্তু সেই সঙ্গে দুঃখকে ডেকে আনা হয়। এই যে বুড়িদি তার সম্পর্কে এরকম ভাবে, তার রুদ্রাক্ষ পড়ার আগে সে জানতো না। পরিচিত প্রিয় মানুষের মনের খারাপ দিকটা জেনে ফেললে পৃথিবীতে বেঁচে থাকাই মুশকিল হয়ে পড়বে। যাকে আমি খুব ভালোবাসি সে আমার সম্পর্কে মনে এক আর মুখে আরেক বলে, সেটা জানার পর সম্পর্ক রাখা কি সম্ভব? অর্জুনের মনে হলো এই মালা তার ভাবার ক্ষমতাকে ক্রমশ নিষ্ক্রিয় করে দিচ্ছে। সত্য সন্ধান করতে যদি তাকে এই মালার উপর নির্ভর করতে হয়, তাহলে তার স্বকীয়তা কোথায় রইল? বরং খুব প্রয়োজনে যেমন রিভলভার বার করতে হয়, তেমনই কোনো উপায় না থাকলে এটাকে পড়বে সে। দুপুরের খাওয়া শেষ করে মনে হলো অমল সোমের সঙ্গে দেখা করে এলে হয়। এই রুদ্রাক্ষের মালা নিয়ে ওর সঙ্গে আলোচনা না করা পর্যন্ত স্বস্তি পাচ্ছে না সে। গেট খুলে ভেতরে ঢুকে অর্জুন দেখল বাইরের ঘরের দরজা বন্ধ। অমল সোম দুপুরে ঘুমান না। নির্দ্বিধায় দরজায় শব্দ করল সে। কোনো সাড়া নেই। বেশ কয়েকবারের চেষ্টা ব্যর্থ হওয়ার পর খিড়কি দরজায় পৌঁছে ফাঁক দিয়ে আঙুল গলিয়ে শেকল খুলল সে। এখন দুপুরে শেষ। ভেতরের বারান্দায় ছায়া পড়েছে। অর্জুন দেখল অমল সোমের থাকার ঘর দুটোর ভেতরের দিকে দরজায় তালা ঝুলছে। বুকের ভেতরটায় ছ্যাঁত করে উঠল। তালা কেন? অমলদা কি চলে গেছেন? সে হাবুর ঘরের দিকে তাকালো। দরজা খোলা। সেখানে গিয়ে দেখল হাবু ভেতরে নেই। অতএব বাগানে চলে এলো অর্জুন এবং তখনই হাবুকে দেখতে পেল। পেয়ারা গাছের নিচে মাদুর পেতে চিত হয়ে শুয়ে আছে হাবু। না, ঘুমাচ্ছে না। ওর চোখ গাছের ডালে বসে থাকা একটা নীলকণ্ঠ পাখির দিকে স্থির। অর্জুনকে দেখে পাখিটা ডানা ঝাপটে উড়ে গেল। পাখির উড়ে যাওয়ার কারণ খুঁজতে মুখ ফেরাতে হাবু তাকে দেখতে পেয়ে ধর্মর করে উঠে বসল। অর্জুন হাতির ইশারায় সঙ্গে কথা বলে জানতে চাইল অমল সোম কোথায়। হাবুর মাথায় এখনো ব্যান্ডেজ। পাটি মাটি থেকে তুলে ভাঁজ করছিল সে, কিন্তু অর্জুন স্পষ্ট শুনতে পেল ঘর থেকে যার মন উঠে গেছে তাকে আর ঘরে পাবে কি করে। হাবুর গলার স্বর কোনোদিন শোনেনি অর্জুন, কারণ সে কথা বলতে পারে না। এখন যে কণ্ঠস্বর কানে এলো সেটা বেশ ঝরঝরে, অমার্জিত। অর্জুন চমৎকৃত। সে হাবুর মনের কথা শুনতে পাচ্ছে। বাহ! পাশ কাটিয়ে হাবু চলে এলো তার ঘরে। যাওয়ার সময় অর্জুনের কানে এলো, আর আমার এখানে থাকার ইচ্ছে নেই, আমিও চলে যাব। হাবু ফিরে এলো একটা খাম নিয়ে। সেটা খুলতেই চিঠি দেখতে পেল অর্জুন। কল্যাণ বরেশু, আশা করি আজ বিকেলের মধ্যে তুমি এই বাড়িতে একবার আসবে। গতকাল আমি নিউ বঙ্গাইগাঁও যাওয়ার জন্য বেরিয়েছিলাম। পথে কয়েকটা রেল ডাকাতের জন্য যাত্রা বিঘ্নিত হয়েছিল, তাই আজ আবার রওনা হচ্ছি। এখানে এসে বুঝলাম একা থেকে থেকে শ্রীমান হাবু খুব কাহিল হয়ে পড়েছেন। তার নার্ভ এই একাকিত্ব সহ্য করতে পারছে না। তার ওপর বিনা কারণে তার কপালে গতরাতে প্রহার জুটেছে। ওকে আর এভাবে একা ফেলে রাখা উচিত নয়। আমি দিন সাতেকের মধ্যে নিউ বঙ্গাইগাঁও থেকে ফিরে আসব। তারপর যা হোক একটা ব্যবস্থা করব। তোমার মা সম্ভবত দিন সাতেকের মধ্যে জলপাইগুড়িতে ফিরে আসছেন না। খুব যদি অসুবিধা না হয় তাহলে তুমি কি হাবুকে একটু সঙ্গ দিতে পারবে? তোমার মঙ্গলাকাঙ্ক্ষী অমল সোম। তার নিচে আবার পুনশ্চ দিয়ে লিখেছেন, রুদ্রাক্ষের মালাটি যদি কোনো সমস্যা তৈরি করে তাহলে হাবুর কাছে রেখে দিও, অমল সোম। এইটুকু। যেন রুদ্রাক্ষের মালার কোনো ভূমিকাই নেই, যে তাকে নিয়ে কিছু লেখার প্রয়োজন আছে। সমস্যা হয় বলতে কি বোঝাচ্ছেন? অমলদা কি জানেন না এই মালার মাহাত্ম্য কী? অর্জুন শুনল। কি লিখেছে কে জানে। অর্জুন ইশারা করে বোঝালো অমল সোম 7 দিনের মধ্যে ফিরে আসবেন এবং ততদিন তাকে এ বাড়িতে থাকতে বলেছেন। হাবুর মুখে হাসি ফুটল। অর্জুন শুনল। বাহ, খুব ভালো কথা। তাহলে আজ রাত্রে মাংস রাঁধতে হয়। অর্জুন পকেট থেকে টাকা বের করে হাবুর হাতে দিতে হাবু খুব অবাক হয়ে তাকালো। অর্জুন বলল, একটু পরে মাংস কিনে আনো। ঠোঁট নাড়া দেখে কথা বোঝার ক্ষমতা আছে হাবুর। অর্জুন তাকে মাংস আনতে বলছে বুঝতে পেরে তার চোখ বড় হয়ে গেল। অর্জুন শুনল, শুধু মাংস না, সঙ্গে মিষ্টি দই আনবো। অর্জুন মাথা নাড়ল। রাত্রে মিষ্টি দই খেতে নেই। ঠোঁট নাড়া দেখে কথাটাকে বুঝতে পেরে হাবু মাটিতে বসে পড়ল। সে এক দৃষ্টিতে অর্জুনের দিকে তাকিয়ে রয়েছে। আজ পর্যন্ত অমল সোম ছাড়া কেউ তার মনের কথা বুঝতে পারেনি।
অমল সময় এত স্পষ্ট কোনো দিন বলতে পারেনি। অর্জুন সরে এলো। বাগানে হাঁটতে হাঁটতে সে স্থির করলো কদিন না হয় এখানেই থেকে যাবে। কিন্তু অমল সোম বিশ্বনাথদের সম্পর্কে কোনো কথাও চিঠিতে লেখেননি। হঠাৎ এত নিরাসক্ত হয়ে গেলেন কি করে? এই সময় সামনের বনফুলের গাছের ডালে বসে একটা দাঁড় কাক কুৎসিত গলায় চিৎকার করে উঠতেই অর্জুন কাকটাকে দেখতে পেল। দুপা এগোতেই সে অদ্ভুত শব্দ শুনতে পেল। কেউ কিছু বলছে, কিন্তু তার কোনো শব্দ বুঝতে পারছে না। সেই শব্দহীন স্বর ঘসঘসে। কাকটা উড়ে যাওয়া মাত্র সেই স্বর কান থেকে মিলিয়ে গেল। অর্জুন হতভম্ব হয়ে গেল। ব্যাপারটার ব্যাখ্যা এই যে কাকটা তাকে দেখে যা ভাবছিল তা তার কানের পর্দায় শব্দ হয়ে এসে আঘাত করছিল। যেহেতু ওর ভাষা তার জানা নেই, তাই সে কোনো অর্থ উদ্ধার করতে পারেনি। তার মানে বাংলা, ইংরাজি, হিন্দি, উর্দু অথবা নেপালি ছাড়া অন্য ভাষাভাষী মানুষ যদি কিছু ভাবে, তাহলে এই রুদ্রাক্ষের মালা কোনো সাহায্য করতে পারবে না। সে একটু আধটু উড়িয়া ভাষা বুঝতে পারে। একজন উৎকলবাসী কিছু ভাবলে সে যেটুকু বোঝে না সেটুকুই বুঝতে পারবে। ব্যাপারটা পরীক্ষা করার জন্য সে বাড়ির বাইরে চলে এলো। গেটের বাইরে একটা গরু চুপচাপ দাঁড়িয়ে আছে। অর্জুন তার দিকে এগোতেই গরুটা সতর্ক হয়ে তাকালো। সঙ্গে সঙ্গে অদ্ভুত একটা রাগী শব্দ কানে এলো, অথচ গরুটা মুখ বন্ধ করে দাঁড়িয়ে তাকে দেখছে। এই শব্দের সঙ্গে কাকের ভাবনার শব্দের কোনো মিল নেই। অর্জুন ধীরে ধীরে আবার পিছিয়ে যেতে শব্দটা স্বাভাবিক হয়ে মিলিয়ে গেল। অর্জুন দেখল গরুটা নিশ্চিন্ত হয়ে হেঁটে যাচ্ছে। অর্জুন মালাটার রুদ্রাক্ষে আঙুল রাখল। ঠিকই, গরুদের ভাষা তার জানা নেই বলে সে শব্দটার অর্থ পরিষ্কার বুঝতে পারল না। তবে ওই আওয়াজের ধরন বলে দিচ্ছে সে এগিয়ে যাওয়াতে গরুটা খুব বিরক্ত হয়েছিল। বিকেলে হাবু বাজার করে নিয়ে আসার পর অর্জুন বার হলো। করলা নদীর পাশ দিয়ে এগোতেই দেখলো একটা মারুতি ভ্যান বেশ জোরে এগিয়ে আসছে। ভ্যানটা তার পাশে এসে বেশ জোরে ব্রেক কষে থেমে যেতেই অর্জুন বিরক্ত হয়ে দেখল একটা লোক দ্রুত চালকের আসন থেকে নেমে পড়েছে। তার সামনে এসে লোকটা হাত জোড় করে বলল, ভালো আছেন দাদা? অনেক দিন বাদে আপনার দর্শন পেলাম। লোকটি রোগা, মধ্যবয়সী, প্যান্টের ওপর ধূসর রঙের গেঞ্জি, যা ময়লা হলেও বোঝা যাবে না। লোকটি বলল, আমাকে চিনতে পারছেন না দাদা? অর্জুন সত্যি কথা বলল, ঠিক বুঝতে পারছি না। সে কি, আমার কপালটাই খারাপ। ঠোঁটকাটা চাদুকে মনে আছে? মনে পড়ে গেল। মালবাজারে থাকতো ঠোঁটকাটা চাদু। ঠোঁটের ওপরটায় অনেকটা কাটা ছিল বলে সবাই ওকে ডাকতো ঠোঁটকাটা চাদু বলে। সেবার একটা কাঠচুরির কেসে পুলিশ ওকে জড়িয়ে ফেলেছিল। সে সময় অর্জুন লোকটার উপকারে এসেছিল। সেই ঠোঁটকাটা চাদুর সঙ্গে একে দেখেছে সে। আমার নাম মাধব, ডাকনাম মাধু। তাই বলো, চাদু মাধুর মাধু তুমি। তখন তো এরকম পোশাক পরতে না। খুব লজ্জা পেয়ে গেল মাধব। আগে এখন গাড়ি চালাই, টুপাইস হয়, এখন এসব না পড়লে খারাপ দেখায়। কোথায় যাচ্ছেন? চলুন, পৌঁছে দিচ্ছি। না না, আমি হাঁটতে বেরিয়েছি। অর্জুন জিজ্ঞেস করল, গাড়িটা কার? শিলিগুড়ির মালিক। আমি মান্থলি কন্ট্রাক্টে চালাই। জলপাইগুড়িতে এসেছিলাম একজন প্যাসেঞ্জার ছাড়তে। আমার গাড়িতে একটু উঠবেন না দাদা? তুমি তো যাচ্ছ আমার উল্টো দিকে। কোনো জরুরি কাজে যাচ্ছিলাম না, এক বন্ধুর বাড়ি ঘুরে যেতাম। আপনি উঠুন, আপনাকে পৌঁছে দিয়ে যাব। মাধবের অনুরোধ আর এড়ানো গেল না। কদমতলার মোড়ে যখন ওরা পৌঁছলো তখন সন্ধে হব হব। ভ্যান থামলে অর্জুন বলল, তুমি তো বেশ ভালোই চালাও। আপনাদের আশীর্বাদে এসব হয়েছে, নইলে এখনও মালবাজারে পড়ে থাকতাম। পেট চালাতে কী না করতে হতো। এখন কেমন রোজগার করো? 2 নম্বরই না করলে দিনে 100-2 থাকে। মাধব হাসল। কীরকম 2 নম্বরই? টানা জিনিস পাচার করছে বুঝেও না বোঝার ভান করে ভাড়া খাটলে ডাবল ইনকাম। আরও কত কী। তুমি 2 নম্বরই করো না? সত্যি কথা বলছি দাদা, বাধ্য না হলে করি না। বাধ্য না হলে মানে? যন্ত্র দেখিয়ে বলে যেতে হবে, কথা না শুনলে লাশ হয়ে যাব। পুলিশকে বলে দাও না কেন? এ কি বলছেন দাদা? ভাড়া কেটে খাই, পুলিশ আমাকে কতক্ষণ বাঁচাবে? চুগলি করেছি বলে আরও সর্বনাশ করে ছাড়বে। মাধব চলে গেল গাড়ি নিয়ে। একসঙ্গে ভালো এবং খারাপ লাগছিল অর্জুনের, মাধবের জন্য। তারপরই খেয়াল হলো এতক্ষণ মাধবের সঙ্গে থাকা সত্ত্বেও ওর মনের কথা সে একবারও শুনতে পায়নি। এর অর্থ মাধব একবারও মনে মনে অন্য চিন্তা করেনি। তাহলে তো ছেলেটাকে সত্যিই সৎ বলতে হবে। বাড়িতে গিয়ে সব বন্ধ করে অমল সোমের বাড়িতে ফিরে এলো সে সন্ধ্যের পরে। হাবু তাকে চা বানিয়ে দিল। অমল সোমের ঘরের তালা খুলে দিয়েছে হাবু। তার মধ্যে এখন বেশ ফুর্তির ভাব। যখনই সে অর্জুনের কাছাকাছি হয়েছে তখনই সেই ফুর্তির প্রকাশ জানতে পেরেছে ওর ভাবনায়। একটা মানুষ যদি বাড়িতে থাকে তাহলে কোনো কষ্ট হয় না। কাজে আমি ভয় পাই না,
কিন্তু নিজের জন্য কাজ করতে একটুও ভালো লাগে না। তাছাড়া অর্জুনবাবু মানুষটা ভালো। আজ কতদিন হলো ওকে দেখছি। যখন প্রথম বাবুর কাছে এসেছিল তখন তো প্রায় বাচ্চা ছেলে। এইসব কথা কানে গেলেও অর্জুন কিছু বলল না। হাবু তার রান্নাঘরে চলে গেলে সে অমল সোমের চেয়ারে বসল। টেবিলের ওপর পেপার ওয়েট, কিছু কাগজ আর অনেক বই। এইসব বই বিচিত্র। গীতা, বাইবেল, সৈয়দ মুস্তফা আলীর রচনাবলীর সঙ্গে আগাথা ক্রিস্টি মিলেমিশে রয়েছে। অর্জুন ওসবে হাত না দিয়ে গলা থেকে মালাটাকে খুলে টেবিলে রাখল। সঙ্গে সঙ্গে মনে হলো সে কিছুই শুনতে পাচ্ছে না। কানের পর্দা যেন ফেটে গেছে, এমন একটা আওয়াজ মস্তিষ্ক পর্যন্ত পৌঁছে যাচ্ছিল। সে কান চেপে ধরল কিছুক্ষণ। ধীরে ধীরে কান স্বাভাবিক হয়ে এলো। তখন শরীরে বেশ অবসাদ, যেন 2 মাইল টানা ছুটে এসেছে। রুদ্রাক্ষগুলো গোল নয়, অনেকটা ঢোলকের সাইজ। একটাই মুখ, এছাড়া অন্য কোনো বিশেষত্ব নেই। প্রতিটি বীজের মধ্যে ফাঁক নেই বললেই চলে। এখনও কী দিয়ে মালাটা গাঁথা ঠাওর করতে পারল না অর্জুন। পৃথিবীর মানুষের সৃষ্টির বাইরে একটি কাণ্ড ঘটিয়ে চলেছে এই মালা। বিজ্ঞান যেখানে থমকে থাকবে সেখানে এ সক্রিয়। অমল সোমের হাতে না পড়ে কোনো বুদ্ধিমান শিক্ষিত অপরাধীর হাতে পড়লে লোকটা মালার সাহায্যে কত কিছু করতে পারত। এখন প্রশ্ন হলো, অমল সোম মালাটাকে কোথাকে পেলেন? দ্বিতীয় প্রশ্ন, এমন মূল্যবান জিনিস তিনি অবহেলায় কেন হাতছাড়া করলেন? প্রথম প্রশ্নের উত্তর একমাত্র অমল সোমই দিতে পারেন, কিন্তু দ্বিতীয় প্রশ্নের উত্তর নানান কারণ অনুমান করা যায়। একথা ঠিক, অমল সোম তাকে যথেষ্ট স্নেহ করেন। এই মালা তাকে দিয়ে তিনি যাচাই করতে চেয়েছেন। সে কিভাবে এর ব্যবহার করে তা দেখতে চেয়েছেন। মালাটা কোনো সমস্যা সৃষ্টি করতে পারে বলে তার সন্দেহ ছিল, এবং সেক্ষেত্রে হাবুর কাছে রেখে দিতে নির্দেশ দিয়ে গেছেন। আর কিছু না হোক, উনি জানতেন মালা নিয়ে অর্জুন বিশ্বাসঘাতকতা করবে না। অর্জুন বইগুলোর দিকে তাকালো। একটি নাম তাকে আকর্ষণ করল। বইটির নাম মনের কথা। বইটি হাতে নিয়ে দেখল লেখকের নাম স্বামী হৃদয়ানন্দ। মাত্র 100 পাতার বই। সে পাতা উল্টালো। মানুষের মন নিয়ে লেখক গবেষণা করেছেন। পাতা উল্টাতে উল্টাতে হঠাৎ পেন্সিলের দাগ চোখে পড়ল। যদি অমল সোম দাগিয়ে থাকেন তাহলে নিশ্চয়ই কোনো কারণ আছে। এই পৃথিবীতে প্রতিনিয়ত যেসব শব্দ বেজে যাচ্ছে তার মাত্র 1/3 আমাদের শ্রবণযন্ত্র গ্রহণ করতে সক্ষম। মানুষের ইন্দ্রিয় ক্ষমতা সীমাবদ্ধ। এই কারণে মানুষ অনেক কিছু থেকে বঞ্চিত। কখনো কখনো কোনো পশুর ইন্দ্রিয় মানুষের থেকে অনেক গুণ শক্তিশালী বলে প্রমাণিত। শকুন যে দূরত্ব থেকে তার খাদ্যবস্তু আবিষ্কার করে, সেই দূরত্বে মানুষের দৃষ্টি শক্তিহীন। ঝড় বৃষ্টির আগে পিঁপড়েরা আতঙ্কিত হয়ে আশ্রয়ের সন্ধানে দৌড়ায়, অথচ আকাশে তখনও দুর্যোগের চিহ্ন ফুটে ওঠে না সে সময়। মানুষের পক্ষে আগাম এই অনুমান করা সম্ভব নয়, কিন্তু কোনো কোনো মানুষ এই সীমাবদ্ধতাকে অতিক্রম করতে সক্ষম হয়েছেন। এই সক্ষমতা এসেছে চিন্তার ব্যায়ামের মাধ্যমে। ব্যায়াম যেমন শরীরকে মেদশূন্য করে, তেমনি চিন্তার ব্যায়ামে মন চিন্তাশূন্য হয়। যখন সেই সাধনায় সিদ্ধিলাভ হয় তখন দ্বিতীয় শ্রবণযন্ত্রের জন্ম হয়, যা বাতাসে মিশে থাকা শব্দাবলী শুনতে সাহায্য করে। কথিত আছে হিমালয়ের কোনো কোনো যোগী পুরুষ তাদের সাধনালব্ধ শক্তি পৃথিবীর জাগতিক কোনো বস্তুর মধ্যে নিহিত করে রাখেন। যেভাবে পাথর ধারণ করলে মানুষের নানান উপকার হয়, তেমনি সেই সব বস্তু ধারণে সাধনা ছাড়াই মানুষ ফল লাভ করতে পারে। পাথর, মাদুলি অথবা তাবিজে যেসব সভ্য শিক্ষিত মানুষ অত্যন্ত আস্থাবান, তারা নিশ্চয়ই এই তথ্য অস্বীকার করতে পারবেন না। এখানেই দাগ শেষ হয়েছে। অমল সোম এখানে কবে দাগ দিয়েছেন? এবারে না অনেক আগে? হাবু কখন ঘরে ঢুকেছে টের পায়নি অর্জুন। হাবুর হাতে রাতের খাবারের থালা। ইশারায় খেতে বসতে বলছে। অর্জুন ঝটপট মালাটা পরে ফেলল। পরা মাত্র শরীর গরম হয়ে উঠল। জ্বালা নয়, একটা তপ্ত হাওয়া যেন ঢেউয়ের মতো ঘুরে বেড়াতে লাগলো সমস্ত শরীরে। মাটিতে পড়তে পড়তে চেয়ারে বসে পড়ল অর্জুন ধপ করে। পড়ে স্থির হয়ে রইল কিছুক্ষণ। সে চোখ বন্ধ করতে বাধ্য হলো। হতভম্ব হয়ে দাঁড়িয়েছিল থালা হাতে হাবু। অর্জুনের শরীর খারাপ হয়েছে ভেবে সে হাউমাউ করে থালাটাকে খাবার টেবিলের উপরে রাখতে ছুটল। ততক্ষণে শরীর শান্ত হয়েছে অর্জুনের। ধীরে ধীরে উঠে দাঁড়ানো মাত্র হাবু ছুটে ফিরে এলো। তাকে কোনো পাত্তা না দিয়ে খেতে বসে গেল অর্জুন। হাবু ইশারায় জিজ্ঞেস করে গেল, শরীর খারাপ কিনা? অর্জুন মাথা নেড়ে না বলে গেল। অর্জুন শুনল হাবু ভাবছে। চোখের সামনে দেখলাম চোখ বন্ধ হয়ে গেল, পা টলে গেল, তবু স্বীকার করছে না। সকালে সুদর্শন এ বাড়িতে হাজির হলেন। আপনি এখানে যে আছেন তা তো জানি না। আপনার বাড়িতে লোক পাঠালাম, ফিরে এসে জানালো তালা বন্ধ। বসুন,
কি ব্যাপার? পাখি তো উড়ে গেল। তার মানে? কাল শেষবেলায় কোর্টে প্রডিউস করতেই ওদের উকিল হইচই লাগিয়ে দিল। যেহেতু আমাদের চার্জে কোনো জোরালো পয়েন্ট নেই, তাই পুলিশ আটকে রাখতে পারে না, জামিন পেয়ে গেল। তারপর ওরা কদমতলায় গিয়ে বাসে উঠেছিল, হারাধন রেলগেটে নেমে গেছে বিশ্বনাথ মণ্ডল পাড়ায়, কিন্তু উকিল ফিরে গেছে শিলিগুড়িতে। ওকে ফলো করেনি আপনার লোক? কি বলবো বলুন, যেহেতু বলা ছিল ওই দুজনকে কভার করতে হবে, তাই তার মাথায় উকিলের কথা ঢোকেনি। একটা সুযোগ হারালেন। আমার বিশ্বাস উকিলকে শিলিগুড়ি থেকে অ্যাপয়েন্ট করা হয়েছিল। ভদ্রলোক নিশ্চয়ই রিপোর্ট দিয়েছেন। হ্যাঁ, আমিও তাই মনে করি। তবে পালা করে মণ্ডলপাড়া বাস স্টপে লোক রেখেছি। বিশ্বনাথ বাড়ি থেকে বেরিয়ে বাসে উঠলেই ওকে ফলো করবে। ওরকম জায়গায় অচেনা লোককে দেখলে সবাই সন্দেহ করবে না? জলপাইগুড়ি কেউ নয়, ওখানকার লোক। কিন্তু ধরুন যদি ও বাসে না গিয়ে প্রাইভেট কারে যায়, এটা তো আমার মাথায় ছিল না। কিন্তু ওর মতো একটা নিম্নবিত্ত পরিবারের ছেলে প্রাইভেট কার পাবে কোথায়? যার প্রয়োজন সে পাঠাতে পারে। হারাধন ফোন করেছিল? না। আপনি আমাকে চিন্তায় ফেললেন। এদিকে কাল রাতে এসপি সাহেব ডেকেছিলেন ট্রেন ডাকাতির সঙ্গে জড়িত বলে সন্দেহ করেছি, অ্যারেস্ট করে এনেছি, অথচ জামিনের বিরোধিতা তেমন করে করলাম না কেন জানতে চাইছিলেন। কেন আরও সিরিয়াস চার্জ ওদের বিরুদ্ধে সাজালাম না? আমি আপনার কথা বললে সেটা আমার বিরুদ্ধে যেত। কোনো মতে ম্যানেজ করেছি, কিন্তু উনি খুশি হননি। অর্জুন বলল, আমাদের পরিকল্পনার কথা ওকে খুলে বললেন না কেন? বলে লাভ হতো না, কারণ হারাধন যে ফিরে গিয়ে আমাদের সাহায্য করবে তার তো কোনো নিশ্চয়তা নেই। সুদর্শনকে বিমর্ষ দেখাচ্ছিল। ওর জিপ গেটের বাইরে দাঁড়িয়েছিল। অর্জুন দেখল একজন সেপাই বেশ উত্তেজিত হয়ে গেট খুলে ছুটে আসছে। সুদর্শন জিজ্ঞেস করল, কি হলো? স্যার, মেসেজ এসেছে, আজ সকালে তিস্তা তোর্ষা এক্সপ্রেসে ডাকাতি হয়েছে। সে কি? এক মুহূর্ত না দাঁড়িয়ে জিপে পৌঁছে গিয়ে ওয়াকি টকি চালু করলেন সুদর্শন। অর্জুন পেছনে এসে দাঁড়িয়েছিল। কথা শেষ করে সুদর্শন বললেন, আর দাঁড়ানো যাচ্ছে না, একেবারে নাকের ডগায় ডাকাতিটা হয়েছে। কোথায়? রানীনগর আর জলপাইগুড়ি রোডের মাঝখানে। আমি চলি। সুদর্শন জিপে উঠে বসতেই অর্জুন জিজ্ঞেস করলো, আপনি কি ওখানেই যাচ্ছেন? হ্যাঁ, ট্রেনটাকে জলপাইগুড়ি রোডে দাঁড় করিয়ে রেখেছে। আমি সঙ্গে গেলে অসুবিধা হবে? সুদর্শন একটু ভাবলেন, তারপর বললেন, আসুন। জলপাইগুড়ি শহরের দুপাশ দিয়ে দুটো ট্রেন লাইন চলে গেছে। নিউ জলপাইগুড়ি থেকে সগর্বে এসে রানীনগর স্টেশনে ওরা আলাদা হলো। ফলে জলপাইগুড়ি দুটো স্টেশন পেয়ে গেল। একটা সেই পুরনো স্টেশন, যা শহরের বুকের ওপর হলেও অব্যবস্থা এবং অযত্নে প্রাগৈতিহাসিক হয়ে রয়েছে। বড় ট্রেন বলতে দার্জিলিং মেলের কয়েকটা কামরা বিকেলবেলার যাত্রী টেনে আনে। দ্বিতীয় স্টেশনটা ছিমছাম, অনেকটা লম্বা প্ল্যাটফর্ম। নামি ট্রেনগুলো থামে বা না থেমে ছুটে যায় আসাম থেকে বা আসামে। কিন্তু স্টেশনটায় পৌঁছতে হাঙ্গামা করতে হয়। তিস্তা নদীর প্রায় কোল ঘেঁষে এই স্টেশনে পৌঁছতে রাত বিরেতে রিক্সা পাওয়া মুশকিল। ট্রেন লেট হলে বিপাকে পড়তে হয়। সুদর্শনের জিপ এই দ্বিতীয় স্টেশনের দিকে ছুটছিল। জলপাইগুড়ির রাজবাড়ি পেরিয়ে ন্যাশনাল হাইওয়ে ডিঙিয়ে রেল লাইনের কাছে পৌঁছে সুদর্শন বললেন, একটা কথা বলছি, কিছু মনে করবেন না। নিশ্চয়ই না, বলুন। আমাদের বড় কর্তারা এতক্ষণে নিশ্চয়ই পৌঁছে গেছেন এখানে। আপনি জিপ থেকে নামছেন, এটা কেউ কেউ পছন্দ নাও করতে পারেন। বুঝতে পেরেছি, জিপ থামাতে বলুন, নেমে যাচ্ছি। স্টেশনটা দেখা যাচ্ছিল, কিন্তু ওই পথে প্রচুর মানুষ ছুটে যাচ্ছে। দূরেও প্রচুর লোক দেখা যাচ্ছে, অর্থাৎ মুখে মুখে ডাকাতির খবর চাউর হয়ে গেছে। সুদর্শন বললেন, না থাক, আপনাকে নামতে হবে না। অর্জুন শুনতে পেল সুদর্শন বলছেন, এসপি সাহেব যাই ভাবুন, আমার কি সামান্য ভদ্রতাবোধ থাকবে না? ছি ছি, কী বললাম ওকে। অর্জুন হেসে ফেলল। জিপ থেমে গিয়েছিল। মাটিতে পা বাড়িয়ে সুদর্শন জিজ্ঞেস করলেন, হাসছেন কেন? আপনার সংকোচের কোনো কারণ নেই, আমি কিছুই মনে করিনি। সুদর্শন মাথা নাড়লেন, ওহ, আপনাকে এড়ানোর উপায় নেই। ট্রেনটা দাঁড়িয়েছিল। যাত্রীদের চিৎকার চেঁচামেচি এখনও চলছে। স্থানীয় যুবকেরা তিনজন মানুষকে ট্রেন থেকে নামিয়েছে, যারা মৃত না জীবিত বোঝা যাচ্ছে না। সুদর্শন তার দুজন সেপাইকে নিয়ে কাজ শুরু করার সঙ্গে সঙ্গে বিশাল কনভয় ছুটে এলো শহর থেকে। এসপি ডিএসপি সাহেবেরা প্রচুর সেপাই নিয়ে চলে এসেছেন। যাত্রীদের সঙ্গে সুদর্শনের ঝগড়া শুরু হয়ে গিয়েছিল। তারা নিরাপত্তাহীনতার জন্য পুলিশকে দায়ী করছিলেন। সাধারণ পুলিশ এবং রেল পুলিশের যে পার্থক্য তা তারা বুঝতে চাইছিলেন না। তিনটে শরীরকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলো। যাত্রীদের জিজ্ঞেস করে অর্জুন জানতে পারল ট্রেনটা একটু লেট চলছিল। রানীনগর স্টেশনের গাড়িটা দুভাগ হয়ে যায়। এই কাটাকুটির জন্যে প্রায় মিনিট 20 খরচ হয়। কুচবিহারের দিকে সেই অর্ধেক ট্রেন যাত্রা শুরু করা মাত্র
এসি 2 টায়ারে 7 জন ছেলে ঢুকে পড়ে। তাদের মুখ কালো কাপড়ে বাঁধা ছিল। যাত্রীদের দামি জিনিসপত্র ছিনতাই করছিল বেশ রুক্ষভাবে। শেষ পর্যন্ত 3 জন যাত্রী বাধা দেন। এরা সঙ্গে সঙ্গে 3 জনের পেটে ছুটি চালায়। তখন চা বাগানের মধ্যে দিয়ে ট্রেন চলছিল। তারপরেই ট্রেন গতি কমায়। এরা চেন ধরে টানে। গতি আরেকটু কমতে সবাই লাফিয়ে জঙ্গলে মিলিয়ে যায়। যেখানে ডাকাতি হয় তার চারপাশে কোনো লোকালয় ছিল না। এই কামরায় কোনো রেলরক্ষী না থাকায় ডাকাতরা সহজে পালাতে পেরেছে। সাধারণত ডাকাতি হয় 3 টায়ার স্লিপার ক্লাসে। আজ পর্যন্ত কখনো এসি কামরায় ডাকাতরা ডাকাতির জন্য পছন্দ করেনি। পালাবার অসুবিধা হবে ভেবেই হয়তো অপছন্দ করেছে। তাছাড়া দামি টিকিট বলে রক্ষী থাকে বন্দুক নিয়ে। আজ এখানে রক্ষী ছিল না, কিন্তু 3 টায়ার স্লিপার ক্লাসে বন্দুকধারী ছিল। সম্ভবত সেই কারণেই ডাকাতরা ওই কামরা এড়িয়ে গিয়ে এখানে হামলা করেছে আজ। রেল পুলিশের কর্তারা এসে গেলে সুদর্শনের চাপ কমল। এর মধ্যে এসপি সাহেব সুদর্শনকে বলেছেন, কি করব বলুন তো? 2টো ডাকাতকে হাতে পেয়ে ছেড়ে দিলেন। ওরা থাকলে চাপ দিয়ে বের করা যেত এই ডাকাতি কারা করেছে। লোক 3টে মারা গেলে খবরের কাগজ আমাদের ছেড়ে দেবে? আপনাদের একটা ভুলের জন্য এইভাবে হেনস্থা হতে হয় আমাকে। কিন্তু স্যার, এই ডাকাতি অন্য দলও তো করতে পারে। আপনি কি করে জানলেন? কাল যাদের ছেড়ে দিয়েছেন তারাই যে আজ সকালে ডাকাতি করেনি, তার কোনো প্রমাণ আছে আপনার কাছে? সুদর্শন কোনো জবাব দিতে পারলেন না। খানিকটা দূরে অর্জুন এসি 2 টায়ারের এক যাত্রীর কাছে ডাকাতদের চেহারার বর্ণনা শুনছিল। ভদ্রলোক যতটা মনে করতে পারছেন ততটাই বলতে গিয়েও গুলিয়ে ফেলছেন। যে লোকটা প্রথমে ছুরি চালিয়েছিল তাকে মোটা সোটা বলেই মাথা নাড়লেন। ঠিক মোটা নয়, ওই রকম উত্তেজনার সময় দেখা স্মৃতি পরে বিশ্বাসঘাতকতা করতেই পারে। এসপি সাহেব সুদর্শনকে জিজ্ঞেস করলেন, ইনি এখানে কেন? সুদর্শন একটু পাশ কাটিয়ে বললেন, হয়তো ট্রেন ডাকাতির কথা শুনে এসেছেন, ওর সঙ্গে কথা বলবেন। ডাকুন একে। সুদর্শন ডাকতেই অর্জুন এগিয়ে এসে বলল, নমস্কার। এসপি সাহেব তাকালেন। অর্জুন শুনল, মতলবটা কি? আমাকে অপদস্থ করার ধান্দায় আসা হয়েছে এখানে? এসপি সাহেব জিজ্ঞেস করলেন, আপনিও বুঝি এই ট্রেনে ছিলেন? না, খবরটা শুনে ছুটে এলাম। কেন? এসপি সাহেব জিজ্ঞেস করলেন, এই ট্রেনে আপনার কোনো ক্লায়েন্টের আসার কথা ছিল নাকি? না, আমি কোনো মতলব বা কোনো ধান্দা নিয়ে এখানে আসিনি। অর্জুন শুনল, আচ্ছা শেয়ানা তো। অর্জুন হাসল। এসপি সাহেব, মিছিমিছি আমাকে গালাগালি না দিয়ে যাত্রীদের কাছে গিয়ে ডাকাতদের হদিশ পাওয়া যায় এমন কোনো ক্লু খুঁজে বার করুন না। কি? আমি আপনাকে গালাগালি দিয়েছি? এসপি সুদর্শনের দিকে তাকালেন। সুদর্শন, আপনি আমাকে কিছু বলতে শুনেছেন? সুদর্শন সঙ্গে সঙ্গে মাথা নেড়ে না বললেন। কোনো ভদ্রলোককে অকারণে শেয়ানা ভাবা কি উচিত বলে মনে হয় আপনার? আচ্ছা, নমস্কার। অর্জুন সরে এলো ওখান থেকে। এসপি সাহেবের মুখের চেহারা দেখে সুদর্শন মজা পেলেন। স্যার, অর্জুনবাবুর মধ্যে কিছু অলৌকিক ক্ষমতা লক্ষ্য করেছি। যেমন? উনি মনের কথা বুঝতে পেরে যান। ডেঞ্জারাস ব্যাপার। আপনার মতো আমারও একই সন্দেহ হচ্ছে। এইসব লোক ইচ্ছে করলে বিশাল ক্রাইম করতে পারে। আরে মশাই, এটা কোনো অলৌকিক ব্যাপার নয়। আপনাকে সম্মোহিত করে ওর ইচ্ছে মতো আপনার ভাবনাকে নিয়ন্ত্রণ করছে। যাকে এসি কামরার প্যাসেঞ্জারদের এক এক করে আমার কাছে পাঠিয়ে দিন। আমি স্টেশন মাস্টারের ঘরে গিয়ে বসছি। এসপি সাহেব চলে গেলেন। কিন্তু যাত্রীদের রাজি করাতে পারলেন না সুদর্শন। নিরাপত্তার অভাবে তারা এতক্ষণ বেশ উষ্ণ ছিলেন। এখন পুলিশ তাদেরই জেরা করবে জেনে ক্ষেপে গেলেন। তাদের দাবি, যার যা গিয়েছে তা রেল কর্তৃপক্ষ নথিবদ্ধ করে অঙ্গীকার করুক, অবিলম্বে ক্ষতিপূরণ করবে। অর্জুন বুঝল এখানে অপেক্ষা করার কোনো মানে হয় না। সে স্টেশনের বাইরে এসে একটা রিক্সা নিতে গিয়ে আবিষ্কার করল একটাও রিক্সা নেই। এই ট্রেনে যেসব যাত্রী এখানে নেমেছে তাদের নিয়ে শহরে চলে গেছে রিক্সাগুলো। অর্জুন হাঁটা শুরু করলো। সুদর্শনকে বিরক্ত করার কোনো মানে হয় না। এসপি সাহেব থাকলে ওকে আদেশ মান্য করতেই হবে। মিনিট 7 হেঁটে লেভেল ক্রসিংয়ে পৌঁছে গেল অর্জুন, এবং সেখানেই অজিত নাগের দেখা পেয়ে গেল। অজিত ওর সঙ্গে জেলা স্কুলে পড়তো। খুব মাতব্বর ছিল সে সময়, এখন কন্ট্রাক্টারি করছে। কী রে তুই ট্রেনে এলি? অজিত জিজ্ঞেস করলো। না, তুই কেমন আছিস? আর থাকা, আমরা কুলিগিরি করি, তোর মতো তো নয়। কোথায় যাবি? অজিত জিজ্ঞেস করলো। বাড়ি। তাহলে চল, তোকে আমি জলপাইগুড়ি মোড়ে নামিয়ে দিচ্ছি, ওখান থেকে রিক্সা পেয়ে যাবি। অজিত তার মোটর বাইক চালু করলো। ওর পিছনে উঠে অর্জুন জানতে চাইল, তুই কোথায় যাচ্ছিস? শিলিগুড়ি। বাইক চলছিল। অর্জুন জিজ্ঞেস করলো, তোর সঙ্গে এক্সট্রা হেলমেট নেই? আছে। অজিত মেরুদণ্ড সোজা করে বাইক চালাচ্ছিল। আমাকে দে। তুই তো একটু পরেই নেমে যাবি, এদিকে পুলিশ কোথায়? আমি ভাবছি তোর সঙ্গে শিলিগুড়ি থেকে ঘুরে আসি। যাবি?
চল, তোকে একটা দারুণ দোকানে মোমো খাওয়াবো। অজিত বাইক থামালো। তারপর বাইকের বাক্স থেকে একটা হেলমেট বার করে অর্জুনকে দিল। হেলমেট পরলে মানুষের চেহারা পাল্টে যায়। অজিত বাইক চালাচ্ছিল বেশ দ্রুত গতিতে। ছুটন্ত বাস বা লরিদের ও তেমন পাত্তা দিচ্ছে না। অর্জুন নিজে হলে কখনোই এভাবে চালাতো না। একসময় রেলগেট এসে গেল। অর্জুন জিজ্ঞেস করলো, তোর কি খুব তাড়া আছে? অজিত মাথা নাড়ল, না। তাহলে ওই চায়ের দোকানের সামনে একটু দাঁড়া। অজিত দাঁড়ালো। মাটিতে নেমে অর্জুন দেখলো দোকানে হারাধন নেই। সে কিন্তু দোকানদারকে জিজ্ঞেস করলো, আচ্ছা, হারাধনের বাড়িটা কোথায়? দোকানদার তাকালো। অর্জুন শুনতে পেল, আরেকজন এলো। দোকানদার মাথা নাড়ল, ওকে বাড়িতে পাবেন না, সকালেই শিলিগুড়ি চলে গিয়েছে, কখন ফিরবে জানি না। আমার আগে ওকে কে খুঁজতে এসেছিল? জানি না। আপনি তো দেখেছেন। ওর কোনো বন্ধু বোধ হয়। বাড়ি কোথায় জিজ্ঞেস করতে দেখিয়ে দিয়েছিলাম। একটু পরেই দেখলাম হারাধন ওর সঙ্গে বাসে উঠে গেল। কি ব্যাপার বলুন তো? অর্জুন মাথা নেড়ে আবার বাইকে উঠে বসলো। বাইক চালু করে অজিত জিজ্ঞেস করলো, এই হারাধনটা কে রে? ট্রেনে ডাকাতি করেছিল। যা চলে, আজকেই তো ডাকাতি হয়েছে। সেই দলে ও ছিল কি না জানি না। তুই এদের নিয়ে কারবার করিস না? কারবার বলা যায় কি না বুঝতে পারছি না। অর্জুন শুনল অজিত ভাবছে, অর্জুন কোনো অ্যাডভেঞ্চারে যাচ্ছে বলে মনে হচ্ছে। ওর সঙ্গে থাকলে মন্দ হয় না। অর্জুন হাসল। মণ্ডলপাড়া চলে এলো। অর্জুন বলল, বাদিকে চল। একটাও প্রশ্ন না করে বাদিকের রাস্তা ধরল অর্জিত। একেবারে বৈদ্যনাথের বাড়ির সামনে পৌঁছে অর্জুন ওকে থামালো। বিশ্বনাথদের বাড়ির দরজা বন্ধ। সেখানে শব্দ করতে ভেতর থেকে হেঁড়ে গলার চিৎকার ভেসে এলো, কে? আমি অর্জুন। দরজা খুললেন বৈদ্যনাথ। সম্ভবত হেলমেট থাকায় তিনি প্রথমে চিনতে পারলেন না। কি চাই? বিশ্বনাথ বাড়িতে আছে? হেলমেট খুলল অর্জুন। ও, তুমি তুমি আবার এসেছো? তোমার সাহস তো কম নয়। আপনি কি ভয়ঙ্কর মানুষ যে আসতে ভয় পাবো? অর্জুন হাসল। তোমরা আমার ছেলেকে মিথ্যে মামলায় জড়িয়েছ। ওর জীবনটাকে নষ্ট করে দিতে চাইছো তোমরা। গলা তুলে চিৎকার শুরু করলেন বৈদ্যনাথ। সামনের পথ দিয়ে যারা যাচ্ছিলেন তারা ওই চিৎকারে দাঁড়িয়ে গেলেন। ক্রমশ ভিড় বাড়তে লাগলো। অজিত ডাকল, অর্জুন চলে আয়। অর্জুন হাত তুলল। আপনি একটু থামবেন? থামবো? তুমি আমার ছেলেটাকে জেলে ঢোকাতে চাইছো বিনা দোষে, আর আমি চুপ করে থাকবো? আগের দিন হলে তোমাকে আমি এই গ্রাম থেকে বেরোতে দিতাম না। বেশ, আপনার আগের দিন যখন নেই তখন দয়া করে বলুন বিশ্বনাথ বাড়িতে আছে কি না, কারণ আজ সকালে ট্রেন ডাকাতি হয়েছে। ও বাড়িতে থাকলে বেঁচে যাবে। এই সময় এক পৌর এগিয়ে এসে বললেন, বলে দাও না বিশু বাড়িতে আছে কি না। ট্রেন ডাকাতির কথা আমিও শুনেছি। ও একটু বেরিয়েছে, গম্ভীর মুখে বললেন বৈদ্যনাথ। কখন বেরিয়েছে? সকালে। ঠিক সময়টা বলুন। এই তো একটু আগে। কোথায় গিয়েছে? শিলিগুড়িতে? আমি জানি না, আমাকে বলে যায়নি। অনেক ধন্যবাদ। অর্জুন ফিরে গেল বাইকে। সঙ্গে সঙ্গে বাইক চালু করলো অজিত। জনতা কোনো আপত্তি জানালো না তাদের পথ করে দিতে। হাইওয়েতে ওঠার পর অজিত বলল, বাকি লোকগুলো ক্ষেপে যায়নি, তাহলে এখান থেকে বেরিয়ে আসতে পারতাম না। ওরা ক্ষেপে যাবে কেন? এই ভদ্রলোক সম্পর্কে গ্রামের কেউ ভালো ধারণা রাখেন না। উল্টে সবাই একটু বিরক্ত। কিন্তু কেসটা কি বলতো? এই ছোকরাও ট্রেন ডাকাতির সঙ্গে জড়িয়ে নাকি? হ্যাঁ। তাহলে পুলিশ ওদের ধরছে না কেন? পুলিশ জানে? ধরেছিল, কাল কোর্ট থেকে জামিন পেয়েছে। জামিন পেয়েই আবার ডাকাতি করেছে? সেটা এখনও জানি না। ওরা শিলিগুড়িতে চলে এলো। অর্জুন বলল, তুই আমাকে এয়ারভিউ হোটেলের সামনে নামিয়ে দে। এখানে তোর কতক্ষণ লাগবে? বলতে পারছি না। তুই তো জলপাইগুড়ি ফিরে যাবি। বাহ, যাব না কেন? গুরু, কোনো অ্যাডভেঞ্চারে যাচ্ছিস নাকি? না না, স্রেফ বেড়াতে এলাম। ঠিক আছে, আমি ঘন্টা দুয়েক বাদে এখান দিয়ে ফিরব। তোর কাজ হয়ে গেলে অপেক্ষা করিস। অর্জুন বুঝল অজিত তাকে বিশ্বাস করেনি। সে বেড়াতে এসেছে বলা সত্ত্বেও বলল কাজ শেষ হয়ে গেলে অপেক্ষা করতে। সম্ভবত ওর ইচ্ছে ছিল তার সঙ্গে থাকার। কিন্তু আদৌ কোনো অ্যাডভেঞ্চারের কথা যখন মাথায় নেই, তখনও বেচারাকে হতাশ করে লাভ কি? ওর কাজ করুক। এয়ারভিউ হোটেলের পাশে একটা সুন্দর রেস্তোরাঁ আছে। খিদে পেয়েছিল। অর্জুন সেখানে বসে মোগলাই পরোটা খেয়ে নিল। তারপর বাইরে আসতেই পেট্রোল পাম্পের সামনে মারুতি স্ট্যান্ডটা নজরে পড়ল। তার মনে পড়ল এই স্ট্যান্ডেই নাকি মানা ভাইকে পাওয়া যায় বলেছিল হারাধন। সে ধীরে সুস্থে পার হতেই শুনতে পেল, আরে দাদা, আপনি? অর্জুন দেখল মাধব এগিয়ে আসছে। মালবাজারের ঠোঁটকাটা চাদুর বন্ধু মাধু। গতকালই ওর সঙ্গে জলপাইগুড়িতে দেখা হয়েছিল। অর্জুন হাসল। এই একটু কাজে এসেছিলাম। তুমি এখানে কি করছো? এই স্ট্যান্ডেই তো আমি গাড়ি রাখি। কোথায় যাবেন বলুন?
কোনো বিশেষ জায়গায় যাওয়ার কথা নয় আমার। বলতে বলতে অর্জুনের খেয়াল হলো মাধুর কাছে মানা ভাইয়ের খবর পাওয়া যেতে পারে। চলুন দাদা, আপনাকে চা খাওয়াই। না না, আমি এইমাত্র খেলাম। তুমি এখন কোথাকার প্যাসেঞ্জার তুলছো? কোনো ঠিক নেই, পুরো ভাড়া পেলে প্যাসেঞ্জার যেখানে বলবে, তা না হলে কাশিয়াং পর্যন্ত শাটল খাটব। মাধব বলল। আচ্ছা, এখানে মানা ভাই বলে কেউ আছে? মাধব চকিতে স্ট্যান্ডটা দেখে নিল। কি ব্যাপার দাদা, নামটা শুনেই তুমি চমকে উঠলে কেন? না মানে মানা ভাই খুব পাওয়ারফুল লোক, ওই স্ট্যান্ডে ওই কন্ট্রোল করে, ওকে কমিশন দিতে হয় আমাদের। তারপর কোনো বড় প্যাসেঞ্জার তুললে মানা ভাইকে রিপোর্ট দিতে হয়। কীরকম স্টেশনে নিয়ে গেলে কোন ট্রেনে যাচ্ছে, কীরকম দামি জিনিস নিয়ে যাচ্ছে তার একটা আন্দাজ করে বলতে হয়। সেটা শুনে মানা ভাই কী করে? তা আমি জানি না দাদা, ওই যে আসছে ওই মারুতিটায়। অর্জুন দেখল একটা মারুতি ভ্যান বেশ জোরে ছুটে এসে কায়দা করে ওদের পেছনে পৌঁছেই সজোরে ব্রেক চাপল। চাকায় শব্দ হলো। ড্রাইভারের পাশের আসন থেকে যে লোকটা নেমে দাঁড়ালো তাকে দেখতে মোটেই শক্তিমান বলে মনে হয় না। রোগা, খাটো, পরনে সাফারি। একবার মাধবকে দেখে লোকটা পাম্পের অফিসে ঢুকে গেল। এই সময় ওপাশ থেকে একজন চিৎকার করল, হ্যাঁ মাধু, কাশিয়াং তুলবি? 4 জন আছে। মাধব হাত নাড়ল। পেছনে বসিয়ে দে। দাদা কাশিয়াং যাবেন? না। আচ্ছা, এই মানা ভাই থাকে কোথায়? জানি না, তবে আমি ওকে কয়েকদিন পাংখা বাড়ি পৌঁছে দিয়েছি। মানা ভাইকে কেউ প্রশ্ন করে না। ও এত শক্তিশালী হলো কি করে? ওর মাথার ওপর কেউ আছে? তা জানি না, তবে পুলিশ ওকে খুব খাতির করে। মাধব বলল। এই সময় মানা ভাই বেরিয়ে এলো। অর্জুন লোকটাকে দেখল, ছোট ছোট পা ফেলে এগিয়ে আসছে। কাছে এসে বসল। এ মাধু ভাই, কাশিয়াং যাচ্ছ? মাধব মাথা নাড়ল। এই প্যাকেটটা গুরুংয়ের দোকানে দিয়ে দেবে। ও যদি দোকানে না থাকে? ওর বাপ থাকবে। আচ্ছা। ওপাশ থেকে লোকটা চেঁচালো, 5 জন হয়ে গেছে। মাধব উত্তর দিল, আরেকটা তোল। মানাভাই জিজ্ঞেস করলো, ইনি যাবেন না? অর্জুন ঝটপট বলল, এখনও ঠিক করিনি। তার মানে আপনি যাবেন কি না ঠিক না করে স্ট্যান্ডে এসেছেন? তা নয়, একবার ভাবছি যাব, আর একবার ভাবছি গিয়ে যদি কাজ না হয় তাহলে ভাড়াটাই পকেট থেকে যাবে। অর্জুন হাসল। আমার তো মনে হয় না। মাধব এতক্ষণ ধরে আপনার সঙ্গে কথা বলছে যখন, তখন বোঝাই যাচ্ছে ও ভাড়া নেবে না। কি মাধব? মাধব হেসে মাথা নেড়ে হ্যাঁ বলল। ও না নিলে ওর ক্ষতি হবে, সেটা কি ঠিক? তাছাড়া ফেরার সময় তো ভাড়া দিতে হবে। কাজকর্ম নেই, বেকার ছেলে, তাই ঝুঁকি নিতে ঠিক সাহস হচ্ছে না। অর্জুন নরম গলায় বলল, কাশিয়াঙ্গে কোথায় কাজ আপনার? আমাকে ওখানকার সবাই চেনে, আমাকে বললে আপনার উপকার হতে হবে। মানাভাই তাকালো। অর্জুন দ্রুত নাম হাতড়াচ্ছিল। এর আগে কাশিয়াঙ্গে সে গিয়েছে। সে বলল, ডাউহিল স্কুলে খাতাপত্র সাপ্লাই দেওয়ার জন্য যাচ্ছিলাম। ও, তাতে কি প্রফিট হবে আপনার? ওরা যদি কাজটা দেন তাহলে কিছুটা উপকার হবে। ঠিক আছে, ওখানে মিসেস তামাং আছেন, বলবেন আপনি আমাকে চেনেন, হয়তো কাজ হয়ে যাবে। কি নাম আপনার? সে জবাব দেওয়ার আগেই মাধব বলল, অর্জুন। মানাভাই মাথা নাড়তেই ওপাশ থেকে লোকটা চেঁচালো, 6 জন হয়ে গেছে, জলদি, কাশিয়াং কাশিয়াং। মাধব বলল, যা, চলুন একজন প্যাসেঞ্জারকে নেমে যেতে বলি। মানাভাই মাথা নাড়ল। না, তা পারো না তুমি। স্ট্যান্ডার্ড নিয়ম হলো প্যাসেঞ্জারকে গাড়িতে তুললে নামানো যাবে না। তুমি চলে যাও, আমি অর্জুনকে পরের গাড়িতে তুলে দেব। কথাগুলো শেষ হতেই টেলিফোন বেজে উঠল। মানাভাই পকেট থেকে মোবাইল বের করে নিচু গলায় হ্যালো বললেন। 2-3টে কথা বলেই লোকটা দ্রুত চলে গেল তার মারুতিটার দিকে। চোখের নিমেষে মারুতি হাওয়া হয়ে গেল। মাধব আসলো। এরকম মাঝে মাঝে হয়। কীরকম? ওই যে দেখলেন না, কেউ মোবাইলে ডেকে পাঠালে মানাভাই এখানে এক মুহূর্ত দাঁড়ায় না। আসুন। মাধব হাঁটা শুরু করলো। এই যে বললেন ডাউহিল স্কুলে যাবেন? না থাক, তাছাড়া তোমার গাড়িতে জায়গা নেই, আপনি আসুন না। গাড়ির কাছে গিয়ে মাধব একটি নেপালি ছেলেকে নেপালি ভাষায় বলল, সে যদি পেছনে গিয়ে বসে তাহলে আরেকজন প্যাসেঞ্জার নিতে পারে। ছেলেটা প্রবলভাবে আপত্তি করল। অর্জুন বলল, মাধব, পরে আরেক দিন হবে, এখন তুমি যাও, বলে আর না দাঁড়িয়ে সোজা হাঁটতে লাগলো। সেবক রোডে সে মারুতিটাকে দেখতে পেল। মানা ভাইয়ের গাড়ি, একই নম্বর। গাড়িতে কেউ নেই। উল্টো দিকের বাড়িগুলোর দিকে নজর বোলাতেই চায়ের অফিসের সাইনবোর্ড দেখতে পেল সে। অর্জুন একটু সরে একটা দোকানের পাশে গিয়ে দাঁড়ালো। মানা ভাই তাহলে এই ডেরায় এসেছে? কি এমন জরুরি ফোন যা ওকে এখানে নিয়ে এলো? মিনিট 3 বাদে 4 জন যুবক বাড়িটা থেকে বেরিয়ে এলো।
রাস্তায় নেমে দুপাশ দেখে ওরা চারজন দুভাগে দুদিকে হাঁটা শুরু করলো। অর্জুন এগোলো। যারা শহরের দিকে যাচ্ছিল তাদের পেছনে চলে এলো সে। একজন বলল, আমি এখান থেকে রিক্সা নিয়ে সিনক্লেয়ারের সামনে চলে যাচ্ছি, তুমি 5 মিনিট পরে অটো নিয়ে চলে এসো, এই রিক্সা। ছেলেটি একটা রিক্সা দাঁড় করিয়ে উঠে বসলো। দ্বিতীয় ছেলেটি ঘড়ি দেখল। অর্জুন তার পাশে গিয়ে দাঁড়াতেই শুনতে পেল, ব্যাটাকে ঠিক মেরে ফেলবে, বেইমানির শাস্তি মৃত্যু। অর্জুন গম্ভীর গলায় বলল, এটা পৃথিবীর সব দেশের মাফিয়াদের নিয়ম, বেইমানির শাস্তি মৃত্যু। ভূত দেখার মতো চমকে উঠল ছেলেটা। তারপর মুখ ঘুরিয়ে পাই পাই করে ছুটতে লাগলো শিলিগুড়ির ব্যস্ত রাস্তার পাশ ধরে। অর্জুনও দৌড়ালো এবং এই সময় যে চিৎকারে খুব কাজ হয় সেই চিৎকারটা করলো সে, চোর চোর, ধরুন ধরুন। দুপাশের লোকজন অবাক হয়ে এই দৌড় দেখছিল। চিৎকার কানে যাওয়া মাত্র ছেলেটি যাদের পাশ দিয়ে ছুটে যাচ্ছিল তাদের দুজন ওকে জাপটে ধরল। ছাড়াবার জন্য প্রাণপণে চেষ্টা করতে করতে ছেলেটি চেঁচালো, আমি চোর নই, ছাড়ুন, ছেড়ে দিন আমাকে। ততক্ষণে অর্জুন পৌঁছে গেছে পাশে। ছেলেটির কবজি শক্ত করে ধরে জিজ্ঞেস করলো, তুমি চোর নও? না, মাথা নাড়ল ছেলেটি। তাহলে পালাচ্ছিলে কেন? ছেড়ে দিন প্লিজ। সেই সঙ্গে অর্জুন শুনতে পেল, এই লোকটা আমার মনের কথা টের পেল কী করে? আমাকে পালাতেই হবে, নইলে ওরা ঠিক মেরে ফেলবে। ধরা পড়ে গেছি জানলে বিশ্বাস করবে না। ভিড় জমছিল, সবাই চোর দেখতে চায়। অর্জুন বলল, শোনো, তোমাকে কেউ মারবে না, তুমি যদি আমার কথা শোনো তাহলে কোনো বিপদ হবে না। অর্জুন হাত বাড়িয়ে একটা রিক্সা থামিয়ে ছেলেটাকে একটু জোর করেই সঙ্গে তুলে নিল। জনতা সম্ভবত হতাশ হলো হাতের সুখ না করতে পারার জন্য। রিক্সা চলছিল। অর্জুন ছেলেটার কবজি শক্ত করে ধরে জিজ্ঞেস করল, নাম কি? ছেলেটা জবাব দিল না। অর্জুন বলল, মুখ বন্ধ করে থাকলে কোনো লাভ হবে না। তুমি এখন ভাবছো আমি পুলিশ কিনা, তাই তো? আপনি কে? আমি একজন সত্য সন্ধানী। মানে? ওটা তুমি বুঝবে না। তোমরা যেখান থেকে বের হলে সেখানে কি হারাধন আর বিশ্বনাথ ছিল? সত্যি কথা বলবে। না। ওটা কোথায়? জানি না। তুমি তখন কাকে মেরে ফেলার কথা ভাবছিলে? কে বেইমানি করেছে? আমি আপনাকে কোনো কথা বলবো না। তুমি ভয় পাচ্ছ, ওটা তোমার ক্ষতি করবে? যা সত্যি তাই আমাকে মানতেই হবে। বাহ, খুব ভালো। আজ ভোরে জলপাইগুড়ি রোডে ট্রেন ডাকাতি করে যে জিনিসগুলো তোমরা পেয়েছো সেগুলো কোথায় রেখেছো? আপনি কি করে জানলেন? সেটা তোমার না জানলেও চলবে। কত পেয়েছো আজকের কাজের জন্য? এখনও পাইনি, জিনিসগুলো বিক্রি হয়ে গেলে পাবো। তার মানে তুমি স্বীকার করছো? আপনি যখন সব খবর জানেন। তোমার নাম কি? অসিত। অসিত, এবার বলো হারাধন কোথায়? সত্যি বলছি, আমি জানি না। মানা ভাই কি বললো তোমাদের? অসিত তাকালো। বোঝা যাচ্ছিল সে খুব অবাক হয়ে গেছে। হঠাৎ গলার স্বর বদলে গেল ওর। আপনি আমাকে পুলিশে দেবেন না তো? আপাতত না, অবশ্য তুমি যদি সহযোগিতা করো। কি চান আপনি? তোমাদের বসের কাছে যেতে চাই। বসকে আমি কখনো দেখিনি। কোথায় থাকেন তিনি? তাও জানি না। যা কিছু খবর মানা ভাই দেয়। দেখো অসিত, এখনও পর্যন্ত তুমি সত্যি কথা বলছো বলেই মনে হচ্ছে। তোমার সঙ্গী সিনক্লেয়ার হোটেলের সামনে তোমার জন্য অপেক্ষা করছে কেন? প্রশ্নটা করেই অর্জুন শুনতে পেল, অনেক বলেছি, আর বলা উচিত হবে না। অর্জুন বলল, অনেক যখন বলতে বাধ্য হয়েছ তখন? আপনি কি ভগবান? কথা থামিয়ে দিল অসিত। সে কি? নাহলে আমি যা ভাবছি তা বুঝে ফেলছেন কি করে? কেউ কেউ চিন্তা করতে পারো, শোনোনি? বেশ, আমরা পাংখাবাড়ি যাচ্ছি। পাংখাবাড়ির কোথায়? জানি না, ওখানে গিয়ে গুরুংয়ের দোকানে দেখা করতে বলা হয়েছে। তুমি কোথায় থাকো? প্রশ্নটা শুনে মুখ ফেরালো অসিত। অর্জুন বলল, চুপ করে থেকে কোনো লাভ নেই। তুমি তো জানো আমি তোমার মনের কথা বুঝতে পারি। ফাটা পুকুরে। ঠিক আছে, তুমি গিয়ে বন্ধুর সঙ্গে দেখা করো, আমি এখানে নামবো। আপনি আমার ক্ষতি করবেন না তো? ক্ষতি করতে চাইলে তো প্রথমেই পাবলিককে দিয়ে মার খাওয়াতাম। রিক্সাওয়ালাকে থামতে বলে নেমে পড়ল অর্জুন। রাস্তার একপাশে তেনজিং নোরগে বাস টার্মিনাস। বেশ ভিড়, চিৎকার চেঁচামেচি লেগেই আছে। অর্জুন একটা এসটিডি বুথে ঢুকে পড়ল। একেবারেই লাইন পেয়ে গেল সে। সুদর্শনই ফোন ধরলেন। আরে, আপনি কোথায়? শিলিগুড়িতে। মানা ভাইয়ের সন্ধান পেয়েছি। বাহ, কিন্তু শিলিগুড়িতে আমার এলাকা নয়। এদিকে যে 5 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল তার 4জনই মারা গেছে। যে এখনও আছে সে কতক্ষণ থাকবে বলা যাচ্ছে না। আমি এখন বসের সন্ধানে যাচ্ছি। হারাধন এবং বিশ্বনাথকে পাওয়া যাবে না। সম্ভবত ওদের জীবন বিপন্ন। অর্জুন জানালো। আপনি এক কাজ করুন, শিলিগুড়ির কোন জায়গায় রয়েছেন এখন? তেনজিং নোরগে বাস টার্মিনাস। 10 মিনিট অপেক্ষা করুন।
শিলিগুড়ির ওসির সঙ্গে কথা বলছি, ওখানে থাপা আছে, খুব ভালো লোক। এসটিডি বুথের নাম কি? বাইরে বসা লোকটিকে জিজ্ঞাসা করে নাম বলে দিল অর্জুন। 22 টাকা মিটারে উঠেছে। অর্জুন সেটা মিটিয়ে দিয়ে বলল, একটু বসতে পারি ভাই? লোকটি বলল, বসুন। চেয়ারে বসে রাস্তার দিকে তাকালো সে। লোকটা জিজ্ঞেস করলো, কোথাও যাওয়ার থাকলে বলুন, টিকিট আনিয়ে দিচ্ছি। সে মাথা নাড়ল, না কোথাও যাচ্ছি না। এই জায়গাটা সবসময় এমন জমজমাট থাকে? কত বাস যাচ্ছে আসছে? সব সময় ধান্দা এখান থেকে হয়। আপনি কি আবার ফোন করবেন? হ্যাঁ, 10 মিনিট পরে। কিন্তু 9 মিনিটের মাথায় পুলিশের জিপটা সামনে এসে দাঁড়ালো। মিষ্টি চেহারার এক ভদ্রলোক জিপ থেকে লাফিয়ে নামলেন। তার পরনে জিন্স আর হাওয়াই শার্ট। সোজা এসটিডি বুথে ঢুকে অর্জুনের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, অর্জুন? অর্জুন উঠে দাঁড়ালো। মিস্টার থাপা? ইয়েস। আমাকে কে খবর দিয়েছে বলুন তো? সুদর্শন বাবু। সঙ্গে সঙ্গে হাত মেলালেন ভদ্রলোক। ততক্ষণে পেছনের লোকটা উঠে দাঁড়িয়ে হাত কচলাচ্ছে। আসুন স্যার, কোল্ড ড্রিঙ্ক না চা, কী বলবো? হাত নেড়ে না বলে থাপা অর্জুনকে নিয়ে বাইরে বেরিয়ে এলেন। চারপাশে তাকিয়ে বললেন, জলপাইগুড়ির ওসি আমাকে রিকোয়েস্ট করেছেন আপনাকে সাহায্য করতে। আপনার কথা আমি আগেই শুনেছি, আলাপ করতে পেরে খুশি হলাম। এবার বলুন, কী ধরনের সাহায্য চাই? আপনি নিশ্চয়ই শুনেছেন আজও ট্রেনে ডাকাতি হয়েছে এবং 3জন যাত্রী ইতিমধ্যে মারা গিয়েছেন। আমার অনুমান ভুল হতে পারে, কিন্তু ভুল না হলে ওই দলের পাণ্ডা এখন পাংখাবাড়িতে আছেন। অর্জুন বলল, পাংখাবাড়ি? ওটা অবশ্য শিলিগুড়ি থানার মধ্যে পড়ে না, তবে আমার যেতে আপত্তি নেই। লেটস গো। যেতে যেতে প্রধান খুঁটিয়ে খুঁটিয়ে সমস্ত ব্যাপার জেনে নিলেন। অর্জুন সব বলল, শুধু রুদ্রাক্ষের মালা প্রসঙ্গ এড়িয়ে গেল। তারপর অবাক হয়ে বললেন, বাহ, আপনি তাহলে থট রিডার। আপনি কি ভাবছি তা বলতে পারবেন? চেষ্টা করব। অর্জুন সঙ্গে সঙ্গে শুনতে পেল, ভারতবর্ষে এখনও জেমস বন্ড জন্মায়নি। থাপা জিজ্ঞেস করলো, বলুন তো আমি কি ভাবলাম? অর্জুন বলল, ভারতবর্ষের কথা ভাবছেন কেন? পৃথিবীতেই কোনো জেমস বন্ড জন্মাবে না, কারণ ওর জন্ম উপন্যাসের পাতায়। প্রচণ্ড জোরে হাত চেপে ধরে থাপা চেপিয়ে উঠলেন, কি অদ্ভুত ব্যাপার, আপনি তো অলৌকিক ক্ষমতার অধিকারী। পেছনে বসা সেপাইটা মজা পেয়ে গেল। তারাও অর্জুনকে পরীক্ষা করার জন্য ব্যস্ত হয়ে পড়ল। দুজনকে সন্তুষ্ট করে অর্জুন অন্য প্রসঙ্গে চলে গেল। জিপ শিলিগুড়ি থেকে বেরিয়ে কয়েক কিলোমিটার যাওয়ার পর দার্জিলিংয়ের রাস্তা ছেড়ে বাঁদিকে ঢুকে পড়েছিল। সবাই চুপ করে গেলে অর্জুন অসিতের কথা নিয়ে ভাবতে লাগলো। ছেলেটা থাকে ফাটা পুকুরে। এই জায়গাটাও শিলিগুড়ি থেকে জলপাইগুড়ি যেতে পড়ে। একটা অদ্ভুত ঘটনা হলো, এখন পর্যন্ত এই দলে যে 3জনের সন্ধান পাওয়া গিয়েছে তারা থাকে শিলিগুড়ির বাইরে। অর্থাৎ এই দলে ছেলেগুলিকে ওরা শহরের বাইরে থেকে কি সংগ্রহ করে, কেন করে? এই ছেলেরা মফস্বলের বলে শহরের ছেলের মতো চালাক চতুর নয় বলে কি ওদের ধারণা? এবং অবশ্যই এরা বেকার, কাজকর্ম নেই, টাকার লোভ দেখানো অনেক বেশি সহজ। মানা ভাইয়ের কথা ভাবল সে। লোকটাকে ধরা সহজ, কিন্তু ওকে ধরে যে কিছুতেই পেট থেকে কথা বার করা যাবে না এ ব্যাপারে অর্জুন নিশ্চিত। ওর উপর আস্থা না থাকলে ওকে প্রকাশ্যে চলাফেরা করতে দেওয়া হতো না। অর্জুনের মনে পড়ল, মানাভাই মারুতি ভ্যানের ড্রাইভার মাধবকে একটা প্যাকেট দিয়েছে পাংখাবাড়িতে পৌঁছে দিতে। সে উত্তেজিত হলো। মাধবকে প্যাকেটটা গুরুংয়ের দোকানে পৌঁছে দিতে বলেছিল মানাভাই। সেই গুরুংয়ের দোকানেই যাচ্ছে অসিত। এই গুরুং লোকটা খুব জরুরি। মাধব যখন জিজ্ঞাসা করছিল গুরুং না থাকলে কি করবে, তখন মানাভাই জবাব দিয়েছিল, ওর বাপ থাকবে। কথাটা দুটো মানে, এক, গুরুং তার দোকান ছেড়ে কোথাও যায় না, দুই, সে যখন কোথাও যায় তখন তার বাবা দোকান চালায়। জিপ পাহাড়ে উঠছিল। পাংখাবাড়ির পথ অনেকটা খাড়াই। এই পথ আগে আরও খারাপ ছিল। কাশিয়াং যাওয়ার মূল রাস্তা শুকনা দিয়ে, একটু ঘুরপথ বলে সময় লাগে। এখন পাংখাবাড়ির পথ অনেকটা ভালো। ভারী বাস বা লরির এই পথে যেতে অসুবিধা হয়, কিন্তু জিপ বা মারুতি সহজেই চলে যায় এবং কম সময়ে কাশিয়াং পৌঁছায়। ফলে এই পথে গাড়ির সংখ্যা প্রচুর বেড়ে গিয়েছে। অর্জুন দেখল, সোজা ওপরে উঠে আচমকা ডান দিকে বাঁক নিতে হলো জিপটাকে। শক্ত করে কিছু ধরে না রাখলে মুশকিল। মিস্টার থাপা জিজ্ঞেস করলেন, আপনি পাংখাবাড়িতে আগে গিয়েছেন? না। অর্জুন মাথা নাড়ল। তাহলে প্রথমে এখানকার পুলিশ স্টেশনে যাওয়া উচিত। আমার মনে হয় সেটা না করাই ঠিক হবে। কেন? আমি এখনও জানি না ওদের চিফ পাংখাবাড়িতে আছে কি না। যদি থাকে, এবং এটাই যদি ওর রাস্তা না হয়, তাহলে লোকাল থানার সঙ্গে ভালো সম্পর্ক থাকাই স্বাভাবিক। সেটা না থাকলেও থানার ওর বিশ্বস্ত কেউ থাকতে পারে, যে আমাদের আসার খবরটা ওকে পৌঁছে দেবে। আপনি দেখছি খুব সতর্ক, মিস্টার থাপা বললেন। অর্জুন হাসল। তাছাড়া যদি চিফ এখানে না থাকে, তাহলে থানায় বলে আমি হাসির খোরাক হয়ে যাব।
আপনিও হয়তো সময় নষ্ট করবার জন্য বিরক্ত হবেন, কিন্তু আপনি তো নিজেই এসেছেন সাহায্য করতে। তাহলে আমরা কোথায় যাচ্ছি? পাংখা বাড়ি এসে গেল বলে। অর্জুন একটু ভাবল। বাঁক ঘুরতে দূরে কিছু বাড়ি দেখা গেল পাহাড়ের গায়ে। অর্জুন বলল, জিপ থামাতে বলুন, আমরা দুজন এখানে নেমে পড়ি। জিপ থামালেন মিস্টার থাপা। তারপর ওরা জিপ নিয়ে পাংখা বাড়ি ছাড়িয়ে কিছুটা ওপরে উঠে দাঁড়াক। জিপ শিলিগুড়ির দিকে মুখ ঘুরিয়ে রেখে এমন ভান করুক যে ইঞ্জিনে গোলমাল হয়েছে। ঠিক আধ ঘন্টা বাদে আবার ওরা পাংখা বাড়ির ভেতর দিয়ে নিচে নেমে এসে এখানে অপেক্ষা করবে। যদি আমাদের দেখা না পায় তাহলে আধ ঘন্টা আরও অপেক্ষা করে পাংখা বাড়িতে গিয়ে গুরুংয়ের দোকানের খোঁজ করে সেখানেই দাঁড়িয়ে থাকবে। ওদের বুঝিয়ে দিন, অর্জুন ধীরে ধীরে বলল। মিস্টার থাপা তার সেপাইদের কি করতে হবে বুঝিয়ে ড্রাইভারকে গাড়ি ছাড়তে বলে অর্জুনের সঙ্গে নিচে নেমে দাঁড়ালেন। একটু বাদে জিপ চোখের আড়ালে চলে গেলে মিস্টার থাপা জিজ্ঞেস করলেন, এখানে তো কোনো মানুষের বাড়ি নেই, এখানে নামলেন কেন? একটা মিনি বাস আসছে, চলুন ওটাই উঠি। বাসে? হ্যাঁ, আপনাকে যদি কেউ পুলিশ বলে চিনতে না পারে তাহলে আমাদের যাত্রী ছাড়া অন্য কিছু ভাববে না। আপনার সঙ্গে অস্ত্র আছে? মিনি বাস আসছে বাগডোগরা থেকে, বেশ ভিড়। কোনো মতে দুজনে সিঁড়ির ওপর পা রাখতে পারল। যাত্রীরা সবাই পাহাড়ের মানুষ। পাংখা বাড়িতে নেমে মাথা পিছু 2 টাকা দিতে হলো। মিস্টার থাপার আপত্তি সত্ত্বেও অর্জুনই দিয়ে দিল। পাংখা বাড়ির বাস স্ট্যান্ড আদৌ জমজমাট নয়। পাহাড়ি জায়গার বাস স্ট্যান্ডই যা কিছু প্রাণচঞ্চল্য থাকে। এখানে একটা চায়ের দোকান, একটা রেস্টুরেন্ট আর কিছু অন্যান্য দোকান নজরে পড়ল। এদের মধ্যে কোনটা গুরুংয়ের দোকান? অর্জুন ঘড়ি দেখল। অসিত এবং তার বন্ধুর এখানে চলে আসার কথা। ওরা নিশ্চয়ই গুরুংয়ের দোকানে পৌঁছে গেছে। চা খাবেন? অর্জুন জিজ্ঞেস করল। না, আমি চা খাই না। সিগারেট? হাত নাড়লেন ভদ্রলোক। আপনি খেলে খেতে পারেন। আসলে স্থানীয় লোকের সঙ্গে কথা বলতে গেলে চায়ের দোকানে ঢোকা দরকার। চলুন। ওরা দোকানটার সামনে গিয়ে দাঁড়ালো। একটা চা, অর্জুন বলল। একজন প্রৌঢ়া দোকান চালাচ্ছেন। গরম জলে কাপ ধুতে ধুতে জিজ্ঞেস করলেন, স্পেশাল না অর্ডিনারি? স্পেশাল। প্রৌঢ়া খুশি হলেন। এখানে কোথায় এসেছেন আপনারা? কোথাও না, কাশিয়াং যাচ্ছিলাম, জায়গাটা দেখে ভালো লাগলো বলে নেমে পড়লাম। একটু ঘুরে আবার বাস ধরব। চায়ের কাপ অর্জুনের হাতে তুলে দিয়ে প্রৌঢ়া নেপালি ভাষায় মিস্টার থাপাকে জিজ্ঞেস করলেন, আপনিও আগে এখানে আসেননি? মিস্টার থাপা জবাব দিলেন, আমি তো এদিকে থাকি না। ও, এখানে দেখার কিছুই নেই, থাকতে হয় বলে থাকি। মিস্টার থাপা জিজ্ঞেস করলেন, খুব ঠান্ডা পড়ে শীতকালে? খুব মানে দার্জিলিংয়ের মতো নয়। আমাকে এক বন্ধু বলেছিল পাংখা বাড়িতে থাকার জায়গা পাওয়া খুব মুশকিল। কার যেন দোকান আছে, তিনি ইচ্ছে করলে ব্যবস্থা করে দিতে পারেন। তার নামটা মনে পড়ছে না। মিস্টার থাপা অভিনয় করলেন। কোন দোকান? এভারেস্ট স্টোর্স, প্রধানের দোকান? না না, পেটে আসছে, মনে আসছে না। গুরুংয়ের দোকান? হ্যাঁ হ্যাঁ, গুরুং, এই নামটাই শুনেছিলাম। গুরুং আর আগের মতো নেই, ওর হালচাল সব বদলে গেছে। আগে ও একটা ঘর ভাড়া দিত, তখন রোজগার ছিল না। এখন পাহাড়ের ওপাশে জমি কিনে বিরাট বাড়ি করেছে, পাঁচিল ঘেরা। হঠাৎ বড়লোক হয়ে গেল। ওর দাদা এলো কাঠমান্ডু থেকে, অনেক টাকা নিয়ে এসেছে। মিস্টার থাপা বলল, একেই বলে কপাল। গুরুং ভাইয়ের দোকানটা কোথায়? একটু ওপরে উঠলেই বাঁদিকে দেখতে পাবেন। চায়ের দাম একটু বেশি। হাসি মুখে সেটা মিটিয়ে দিয়ে ওরা হাঁটা শুরু করলো। মিস্টার থাপা বললেন, একটু রহস্যের গন্ধ পাওয়া যাচ্ছে, কিন্তু গুরুংকে কি বলবেন? আগে গিয়ে দেখি কি অবস্থা, সেই বুঝে কথা বলা যাবে। অর্জুন বলল। বাঘ ঘুরতেই ডান দিকে একটা ডাল ভাত রুটির হোটেল আর বাঁদিকে একটা বড় স্টেশনারি দোকান দেখতে পেল ওরা। দোকানের নাম কাঞ্চনজঙ্ঘা। মিস্টার থাপা বললেন, এরকম নির্জন জায়গায় এত বড় দোকান? নিশ্চয়ই খদ্দের আছে। একটা বুড়ো বসে আছে দোকানে, উনি সম্ভবত গুরুংয়ের বাবা। কি করে বুঝলেন? চলুন না, জিজ্ঞেস করে দেখা যাক। এখন এখানে ঠান্ডা নেই, তবু বৃদ্ধ সোয়েটার পরে বসে আছেন কাউন্টারের ওপারে। চকোলেট থেকে হরলিক্স, খাতাপত্র, প্রসাধনী জিনিসের বিপুল সম্ভার এখানে সাজানো। বৃদ্ধ রোগা, পিটপিটে চোখে ওদের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, কি চাই? আচ্ছা, এখানে মিস্টার গুরুংকে পাওয়া যাবে? আমি গুরুং। ও, নমস্কার। আমরা আপনার সাহায্য চাই। কলকাতার একটা স্কুলের 30টা বাচ্চা নিয়ে স্কাউটের দল এখানে আসবে। ওরা এই পাংখা বাড়িতে 7 দিন থাকতে চায়, যা খরচ লাগে সব দেবে। আমরা তার ব্যবস্থা করতে এসেছি। বাস স্ট্যান্ডে খোঁজ করতে সবাই বলল আপনার দোকানে আসতে। আপনি এই ব্যাপারে সাহায্য করতে পারেন? অর্জুন বলল, আমি কি করে সাহায্য করব? কিছু না, ওই 30 জনের থাকা খাওয়ার ব্যবস্থা যদি করে দেন। 30 জনের জন্য দিনে 3000 টাকার বাজেট আছে।
বৃদ্ধকে চিন্তিত দেখালো। 7 দিন? আগে হ্যাঁ। আপনি তো পাহাড়ের লোক, আপনিও এর সঙ্গে আছেন? প্রশ্নটা মিস্টার থাপার দিকে তাকিয়ে, অতএব তাকে জবাব দিতে হলো। আমি শিলিগুড়িতে থাকি, ইনি আমার পরিচিত। দেখুন, এখানে অত লোকের থাকার জায়গা নেই, তবে আমার ছেলের সঙ্গে কথা বললেও একটা ব্যবস্থা করে দিতে পারে। বেশ তো, তিনি এখন কোথায়? মিস্টার থাপা জিজ্ঞেস করলেন। ওই বেঞ্চিতে বসুন, তার আসার সময় হয়ে গিয়েছে। দোকানের সামনে ফেলে রাখা বেঞ্চিতে বসল ওরা। অর্জুন লক্ষ্য করল বৃদ্ধ ওদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন। এই বুড়ো যেভাবে আমি গুরুং বলেছিল তাতে অবাক হয়েছিল সে। ও ধারণা ছিল গুরুং লোকটা মধ্যবয়সী। বেশ কিছুক্ষণ অপেক্ষার পর ওরা দেখতে পেল মিস্টার থাপার জিপের ওপর থেকে নেমে আসছে। অর্জুনের ভয় হলো অফিসারকে দেখে ড্রাইভার জিপ না থামিয়ে দেয়। সে মিস্টার থাপাকে বলল, আসুন দোকানের ভেতরে যাই, খিদে পেয়েছে, বিস্কুট কিনবো। মিস্টার থাপা ইঙ্গিত বুঝতে পেরে চটপট দোকানের ভেতর ঢুকে পড়তেই জিপ পাশের রাস্তা দিয়ে নেমে গেল। কী বিস্কুট নেবেন? বৃদ্ধ জিজ্ঞেস করল। মেরি বিস্কুট। বৃদ্ধ একটা প্যাকেট এগিয়ে দিয়ে বলে উঠলেন, ওই যে এসে গেছে। ওরা দেখল বেশ স্মার্ট এক নেপালি ভদ্রলোক দোকানের সামনে দাঁড়িয়ে। বৃদ্ধ প্রথমে তার ভাষায় ব্যাপারটা বুঝিয়ে দিলেন। শোনার পর গুরুং জিজ্ঞেস করল, কলকাতার কোন স্কুল? ক্যালকাটা ইউনাইটেড। ঝটপট নামটা বানালো অর্জুন। কবে আসতে চায়? সামনের মাসের প্রথম সপ্তাহে। দেখুন ভাই, এখানে তো থাকার জায়গার খুব অভাব। আপনারা বলেছেন 30টা বাচ্চা আসবে, সঙ্গে নিশ্চয়ই মাস্টাররাও কজন থাকবে? হ্যাঁ, তা তো থাকবেই। অসম্ভব। আপনিও সমস্যাটাকে অসম্ভব বলছেন? আমি কে? গুরুং হাসল। আপনারা কাশিয়াং চলে যান, ওখানে অনেক জায়গা পেয়ে যাবেন। না, ওরা কাশিয়াং বা কোনো শহরে থাকতে চায় না। আরে ভাই, এই পাহাড়ে কে আপনাকে 10-12টা ঘর দেবে? তাঁবুতে থাকবে ওরা? আচমকা জিজ্ঞেস করলো গুরুং। কোনো সমস্যা নেই, তাহলে আরও 1000 ডেলি বেশি দেবেন। কোথায় তাঁবু ফেলবো? ওই পাহাড়ের পেছনে আমার বাড়ি আছে, তার পাশে অনেকটা জায়গা প্লেন করে রেখেছি, ওখানে ফেলা যেতে পারে। গুরুং কথাটা বলতেই ওর বাবা বললেন, জায়গাটা দেখিয়ে দাও না, তুমি সব ব্যাপারে কথা বলবে না। ও। এই সময় দুটো ছেলে এগিয়ে এলো। মিস্টার গুরুং আছেন? হ্যাঁ। আপনারা? আমরা শিলিগুড়ি থেকে আসছি। আমি গুরুং। কে পাঠিয়েছে? এমবি। অর্জুনের খেয়াল হলো এই দুজনকে সেবক রোডে দেখেছে সে। অসিতদের সঙ্গে বেরিয়ে এরাই উল্টো দিকে হেঁটে গেছে। অর্জুন গুরুংয়ের পাশে গিয়ে দাঁড়াতেই শুনতে পেল, ঝামেলা হয়ে গেল, এই দুটোকে বাড়িতে নিয়ে যেতে হবে। অর্জুন বলল, আপনি তো বাড়িতেই যাবেন, আমরা জায়গাটা দেখে আসি আপনার সঙ্গে গিয়ে। গুরুং মাথা নাড়ল, তারপর ইশারায় ওদের অনুসরণ করতে বলে হাঁটতে লাগলো। অর্জুন শুনল, মাত্র 28,000, খুব বেশি হলে 7 দিনে 14,000 থাকবে। বাবার জন্য ফালতু ঝামেলা নিতে হবে। অর্জুন বলল, গুরুং ভাই, এখানে টাকাটা বেশি কথা নয়, আপনি যে বাচ্চাদের সাহায্য করছেন এটা কজন করে বলুন? অর্জুন শুনল, এ ব্যাটা আমাকে জ্ঞান দিচ্ছে, কিন্তু ওর সঙ্গীটাকে খুব চেনা চেনা লাগছে, কোথায় দেখেছি যেন। গুরুং দাঁড়ালো। আপনি কোথায় থাকেন ভাই? অর্জুন বলল, গ্যাংটকে। আপনি নিশ্চয়ই গ্যাংটকে গেছেন? অর্জুন শুনল, গ্যাংটকে জুবিলি স্কুলে পড়ায় নাকি লোকটা? গ্যাংটকে কয়েকবার গিয়েছি। গ্যাংটকের কোথায়? মিস্টার থাপা কোনো কথা বলার আগেই অর্জুন বললেন, উনি টিচার, গ্যাংটকের জুবিলি স্কুলে পড়ান। গুরুংয়ের মুখে হাসি পড়ল। তাই বলুন, আপনাকে ওখানেই দেখেছি, খুব চেনা মনে হচ্ছিল, আমার ভাগ্নি ওই স্কুলে পড়ে। মিস্টার থাপার গলা শুকনো শোনালো। কী নাম? শ্রেয়া, নিচু ক্লাসে পড়ে। পিচের রাস্তা ছেড়ে কাঁচা পথ ধরে ওরা অনেকটা চলে এসেছিল। এবার বাঘ ঘুরতেই বাড়িটা দেখতে পেল। অনেকটা জায়গা সমতল করে দোতলা বাড়ি বানানো হয়েছে। বাড়িটা বিশাল, লম্বা তারের বেড়ার ঘেরা বাগানে ফুলের গাছ আছে। অর্জুন জিজ্ঞেস করল, আপনার বাড়ি? ঠিক আমার নয়, আবার আমারও বলতে পারেন। বুঝলাম না। বাড়িটা বানিয়েছেন আমার দাদা, উনি বিয়ে করেননি, তাই ওর পরে তো বাড়িটা আমিই পাবো। হাত বাড়ালো গুরুং। ওই যে ওপাশে জায়গাটা দেখছেন, ওখানে তাঁবু ফেলা যেতে পারে। জলের ব্যবস্থা? ও সব হয়ে যাবে। মিস্টার থাপা বললেন, সত্যি বাড়িটা সুন্দর, একবার ভেতরে গিয়ে দেখতে পারি? অবশ্য আপনার যদি কোনো আপত্তি না থাকে। অর্জুন শুনল, ঝামেলা পাকালো। ঠিক আছে, বাগানে নিয়ে গিয়ে বের করে দেব, হাজার হোক শ্রেয়ার মাস্টার।
অর্জুন লক্ষ্য করছিল সেই ছেলে দুটো খানিকটা দূরত্ব রেখে ওদের অনুসরণ করছে। এমবি পাঠিয়েছে মানে কি মানাভাই পাঠিয়েছে? ওরা কি লোকটাকে এমবি বলে? নিচে নামে গেটের কাছে পৌঁছতেই একটা পাঞ্জাবি যুবক দৌড়ে এসে সেলাম করে তালা খুলে দিল। ছেলেটি স্বাস্থ্যবান। বাড়ির সামনে বাগানে পৌঁছে গুরুং বলল, এই হলো বাড়ি। এমন কিছু আহামরি নয়। অর্জুন বলল, তাহলে তাঁবুর ব্যাপারটা পাকা? এখনই বলতে পারছি না। সামনের মাসে আমার বাইরে যাওয়ার কথা আছে। যদি ক্যান্সেল হয় তাহলে করে দেব। কিন্তু সেটা জানবো কি করে? দোকানের ঠিকানায় চিঠি লিখবেন। এই সময় মিস্টার থাপা বললেন, এক্সকিউজ মি মিস্টার গুরুং, আমি আপনাদের টয়লেটটা ব্যবহার করতে পারি? স্টমাকে মনে হচ্ছে গোলমাল হয়েছে। অর্জুন শুনল, সর্বনাশ, টয়লেটে যাওয়ার আর সময় পেল না। সে বলল, এ কি বলছেন মিস্টার গুরুং? জন্ম, মৃত্যু এবং টয়লেট পাওয়া তো আগে থেকে জানান দিয়ে হয় না। গুরুং এমনভাবে ঘুরে দাঁড়ালো যেন কেউ তাকে সপাটে চড় মেরেছে। তার মুখ হাঁ হয়ে গেল। অর্জুন বলল, ওকে টয়লেটটা দেখিয়ে দিন। আপনি আপনি হঠাৎ এ কথা বললেন কেন? আমার মনে হলো আপনি এরকম ভাবতে পারেন। গুরুং তাকিয়েছিল এক দৃষ্টিতে। অর্জুন শুনতে পেল, এই লোকটা থেকে দূরে থাকতে হবে, খুব সাংঘাতিক লোক। তারপর ঘুরে দাঁড়িয়ে মিস্টার থাপাকে বলল, আসুন আমার সঙ্গে, আর তোমরা ওই গাড়িতে গিয়ে উঠে বসো। বাগানের আরেক প্রান্তে দুটো গাড়ি দাঁড়িয়েছিল, তার সামনে দুজন ড্রাইভার। মিস্টার থাপাকে নিয়ে গুরুং বাড়ির ভেতর ঢুকে খেলে ছেলে দুটো এগিয়ে গেল গাড়ির দিকে। ড্রাইভার ওদের মারুতি ভ্যানে উঠতে বলল। অর্জুন ভেবে পাচ্ছিল না কিভাবে বাড়ির দোতলায় উঠবে। ছেলে দুটোকে যখন গাড়িতে উঠতে বলা হলো তখন নিশ্চয়ই কোথাও নিয়ে যাওয়া হবে। তাহলে হারাধনদের কি এ বাড়িতে নিয়ে আসা হয়নি? অসিত এবং তার সঙ্গী কোথায় গেল? এদের চিপ যদি দোতলায় থাকে তাহলে সেখানেই কি ওরা রয়েছে? সেই শক্তিমান লোকটি এখন দরজার সামনে দাঁড়িয়ে। ওপরে যেতে গেলে ও নিশ্চয়ই বাধা দেবে এবং তাতে কাজের কাজ হবে না। লোকটার কাছাকাছি গিয়ে কান পাতল অর্জুন, কিন্তু কিছুই শুনতে পেল না। আশ্চর্য, লোকটা কি কিছুই ভাবছে না? মিস্টার থাপাকে নিয়ে গুরুং ফিরে এলো একটু বাদে। আচ্ছা, অর্জুন শুনতে পেল, বিদায় হও। তাহলে আপনি কথা দিচ্ছেন না? মাথা নাড়ল গুরুং। অর্জুন শুনল, এখানে একে আনাই ভুল হয়েছে। একটু পরেই বস বের হবে। এদের এখান থেকে না কাটালে। গুরুং হাত নাড়ল, বাই। অর্জুন মিস্টার থাপাকে বলল, চলুন অন্য কোথাও খোঁজ করি। ওরা গেট পেরিয়ে পাহাড়ি পথ ধরে হেঁটে ওপরে চলে গেল। বাড়িটা এখন নিচে। অর্জুন চারপাশে তাকিয়ে একটা ঝোপ দেখতে পেল। সে পা চালালো, চটপট চলে আসুন, লুকোতে হবে। মিস্টার থাপা একটুও দ্বিধা করলেন না। ঝোপের আড়ালে চলে গিয়ে বললেন, জানি না কেউ আমাদের লক্ষ্য করলো কি না। নিচের ওরা করেনি, ওপর থেকে কেউ করলে ওরা জানতে পারবে না। ভেতরটা কীরকম দেখলেন? কিছুই চোখে পড়েনি, তবে এত কস্টলি টয়লেট বোধহয় 5 স্টার হোটেলেই থাকে। এরকম জায়গায় ভাবা যায় না। আপনার যদি মনে হয় এই বাড়িতে লিডার লুকিয়ে আছে তাহলে আমরা সার্চ করতে পারি। আমি তো নিশ্চিত নই, কিন্তু এই গুরুং লোকটা হঠাৎ যেন বদলে গেল। মিস্টার থাপার কথা শেষ হওয়া মাত্র একটা লোক বাইরে বেরিয়ে ইশারা করা মাত্র ভ্যানের পাশে দাঁড়ানো মারুতি জেনটা ধীরে ধীরে এগিয়ে এলো সিঁড়ির সামনে। তারপরেই সেই শক্তিমান লোকটা পেছনের দরজা খুলে একপাশে দাঁড়িয়ে গেল। এখান থেকে বারান্দাটা দেখা যাচ্ছে, কিন্তু বাইনোকুলারের অভাব টের পাচ্ছিল অর্জুন। এই সময় 4 জন লোক বেরিয়ে এলো ব্যস্ত পায়ে। এদের মধ্যে গুরুংও আছে। ওদের পেছন পেছন যে মানুষটা বেরিয়ে এলো তার উচ্চতা বড় জোর 4.5 ফুট, মাথাটা বিশাল বড়, পরনে গ্যালিস দেওয়া প্যান্ট শার্ট, গরম জামা পরেনি। লোকটা সোজা গাড়ির মধ্যে ঢুকে যাওয়া মাত্র ওরা দরজা বন্ধ করে ভ্যানের দিকে ছুটল। শুধু গুরুং গিয়ে জেনের সামনের সিটে বসে দরজা বন্ধ করলো। অর্জুন বলল, তাড়াতাড়ি চলুন, বড় রাস্তায় পৌঁছতে হবে। মিস্টার থাপা বললেন, সেটা সম্ভব করতে পারলে চাকরি ছেড়ে যেতাম। ওরা গাড়িতে চেপে এখানে আসার আগে বড় রাস্তায় পৌঁছলে বিশ্ব রেকর্ড হয়ে যাবে দৌড়ানোর। কথাটায় যুক্তি আছে। তাছাড়া গুরুং মিস্টার থাপাকে চিনতে পারেনি বটে, কিন্তু ওই বেটে লোকটা তো চিনতে পারে। গাড়ি দুটো তখন বাড়ি থেকে বেরিয়ে গেছে। ঝোপের মধ্যে বসেই ওরা দেখল গাড়ি দুটো ওদের পেছন দিয়ে ওপরে উঠে গেল। মিস্টার থাপা ঝোপ থেকে বেরিয়ে এসে বললেন, ওরা কোথায় গেল এইটাই জানা গেল না। ওরা তো আমাদের ঠিকানাটা বলতো না। এই যে ছেলে দুটো এলো, ওরাও কি ডাকাতি করে? সেটাই স্বাভাবিক। বড় রাস্তায় পৌঁছতেই ভ্যানটা আচমকা থেমে গেল পাশে। এ কি দাদা, আপনি? আরে, তোমার এত তাড়াতাড়ি হয়ে গেল? তাড়াতাড়ি? এর মধ্যে ঘন্টা চারেক চলে গেছে জানেন। মাধব কাশিয়াং থেকে প্যাসেঞ্জার নিয়ে ফিরছে, ভ্যান ভর্তি। মাধব, তুমি একটু নেমে আসতে পারবে?
নিশ্চয়ই। গাড়ি একপাশ করে প্যাসেঞ্জারদের কিছু বুঝিয়ে সে চলে এলো অর্জুনের কাছে। নিচু গলায় বলল, বড়বাবুকে নিয়ে এখানে? চিনতে পেরেছ? চিনব না? আমার কথা একটু বলে দেবেন যাতে কেস না দেয়। বলে দেব, কিন্তু তোমার কাছে একটা উপকার চাই। আদেশ করুন। তুমি আজ গুরুংয়ের দোকানে একটা প্যাকেট পৌঁছে দিয়েছ, মনে আছে? মানা ভাই তোমাকে দিয়েছিলেন। আর বলবেন না দাদা, শিলিগুড়ি থেকে ওঠার সময় পেছনে বসা একটা প্যাসেঞ্জার এমন ঝামেলা করছিল যে যাওয়ার সময় ওই প্যাকেটটা দিতে একদম ভুলে গিয়েছি। এখন দেব। প্যাকেটটা দেখতে পারি? মাধব গাড়ির দিকে ছুটে গেল। ফিরে এলো একটা বড় খাম হাতে। অর্জুন বলল, মানা ভাই বলেছিল প্যাকেটে। এটা তো খাম। এটাই দিয়েছিল দাদা। অর্জুন ছটপট খাম খুলে ফেলল। গোটা পাঁচেক কাগজ, ইংরাজিতে ছাপা কোনো কিছুর জেরক্স। পড়ে বিষয় জানার সময় হাতে নেই। দ্রুত পাতা উল্টে গেল সে। পেছনের পাতায় কোণে লেখা 2:30 PM, সিংলা বাংলো। এই কথাটার মানে কি? সে মাধবকে জিজ্ঞেস করল। সিংলা বাংলো বলে কোনো বাড়ি কি এখানে আছে? না দাদা, আমি জানি না। দোকানে গুরুংয়ের বাবা আছেন। ওকে যখন এই খামটা দিতে যাবে তখন জিজ্ঞেস করবে সিংলা কোথায়। ঠিক আছে, কিন্তু খামটা তো ছিঁড়ে ফেলেছ। বলবে ছিঁড়ে গিয়েছে। মাথা নেড়ে চলে গেল মাধব তার গাড়ি নিয়ে। মিস্টার থাপা বললেন, খবরটা দিকে ওকে আবার ফিরে আসতে হবে। তা চেয়ে চলুন এগিয়ে যাই। ওরা হাঁটছিল। একটু এগোতেই মিস্টার থাপার ভ্যানটাকে দেখতে পাওয়া গেল। ওপর থেকে ধীরে ধীরে নামছে। অর্জুন বলল, উঠে পড়ুন, রাস্তায় মাধবকে ধরে নেব। ভ্যানের পাশে দাঁড়িয়েছিল মাধব। ঠিক গুরুংয়ের দোকানের সামনেই সে ভ্যানটাকে দাঁড় করিয়ে রেখেছে। এতক্ষণ আটকে থাকায় ভ্যানের যাত্রীরা এবার চিৎকার চেঁচামেচি শুরু করেছে। জিপটাকে পাশে আনতেই মাধব এগিয়ে গেল। 8 কিলোমিটার নেমে বাঁদিকের কাঁচা রাস্তা ধরে গেলে সিংলা পড়বে। এবার আমি যাই দাদা? ঠিক আছে। খামটা ছেঁড়া দেখে কিছু বলেনি? আমার হাত থেকে নিয়ে টেবিলে রেখে দিল বুড়ো। ভালো করে দেখলো না পর্যন্ত। চলি। দ্রুত ভ্যানে উঠে নেমে গেল মাধব। ঘড়ি দেখল অর্জুন, 2:30 বেজে গেছে। এইসব পাহাড়ে দিন শেষ হয় খুব তাড়াতাড়ি। সে ড্রাইভারকে একটু জোরে চালাতে অনুরোধ করলো। পুলিশের ড্রাইভারকে এরকম অনুরোধ করলে কি হয় তা হাড়ে হাড়ে টের পেল অর্জুন। ঝড়ের বেগে গাড়ি ছুটছিল। এই গাছটা সামনে চলে আসছে, এই সরে যাচ্ছে। 8 কিলোমিটার পথ ফুরুত করে ফুরিয়ে যেতেই অর্জুন চিৎকার করে বলল, এবার বাদিকের রাস্তা ধরে আসতে চলুন। মিস্টার থাপা বললেন, জেরক্সের পেছনে ওই লেখাটা তো অন্য কোনো কারণেও লেখা হতে পারে, তাই না? ঠিকই, কিন্তু আমাদের কাছে কোনো তথ্য নেই। ওরা কোথায় গেল তাও জানতে পারছি না। সিংলা বলে যখন একটা জায়গা আছে, তখন তার বাংলোটা দেখে আসা যাক। এই সময় পেছনে বসা একটি সেপাই জানালো, খানিকটা দূরে আরেকটা গাড়ি আসছে। এই রাস্তা পাকা নয়, বেশ সরু এবং পাহাড়ের গা ঘেঁষে চলেছে। দুটো বড় গাড়ি পাশাপাশি হলে অনেক জায়গায় আটকে যাবে। অর্জুন তেমন একটা জায়গায় পৌঁছে বলল, এখানে দাঁড়িয়ে যান। পেছনে গাড়ির লোকদের একটু দেখুন মিস্টার থাপা। মিনিট খানেকের মধ্যে পেছন থেকে হর্নের আওয়াজ ভেসে এলো। খুব তাড়া থাকলে লোকে এইভাবে হর্ন বাজায়। অর্জুন বলল, আমি নামব না, আপনারাই দেখুন। কিন্তু তার আগেই পেছনের গাড়ির আরোহী নেমে এসে বেশ কর্কশ গলায় গাড়ি সরাতে বলছে। একজন সেপাই জবাব দিল, পুলিশের গাড়ি দেখছেন না? পুলিশের গাড়ি বলে কিনে নিয়েছো নাকি? এটা পাহাড়, শিলিগুড়ি নয়। এই জিপ তো শিলিগুড়ির। মিস্টার থাপা নেমে দাঁড়ালেন। হ্যাঁ, শিলিগুড়ির। ও আপনি? এখানে আপনাকে দেখতে পাবো ভাবিনি। আপনি এখানে কি করছেন? এই একটু পারিবারিক কাজে যাচ্ছিলাম। অর্জুন বুঝতে পারল গলাটা মানা ভাইয়ের। জিপের সামনের সিটে বসে থাকায় সে লোকটাকে দেখতে পাচ্ছিল না, কিন্তু লোকটা এখানে এসেছে তখন নিশ্চয়ই দেরি করে এসেছে। জেরক্সের পেছনে লেখা ছিল 2:30। স্যার, গাড়িটা একটু সরালে আমরা বেরিয়ে যেতে পারি। আপনি তো সিংলা বাংলায় যাচ্ছেন না? মানে আপনার কোনো চিন্তা নেই, আমরাও সেখানে যাচ্ছি। না না, আমি এক রিলেটিভের বাড়িতে যাচ্ছি। ইতিমধ্যে ড্রাইভার 2-3 বার ইচ্ছে করে ফলস স্টার্ট দিচ্ছিল। শব্দ করে থেমে যাচ্ছিল ইঞ্জিন। এবার অর্জুনের ইঙ্গিতে ইঞ্জিন চালু করলো। মিস্টার থাপা বললেন, ওই যে গাড়ি ঠিক হয়ে গেছে। এদিকটায় আমি কখনো আসিনি। আপনি আসুন না আমার সঙ্গে, আপনার রিলেটিভের বাড়িতে নামিয়ে দেব। আপনার ড্রাইভারকে বলুন ফলো করতে। আসুন। জিপের পাশে পৌঁছে অর্জুনের দিকে অর্থবহ হাসি ছুঁড়ে মিস্টার থাপা ডাকলেন, জলদি। এবার অর্জুন মানাভাইকে দেখতে পেল। লোকটা যদি ভূত দেখত তাহলেও এত অবাক হতো না, কিন্তু দ্রুত নিজেকে সামলে নিল সে। অর্জুনের পাশে উঠে বসল গম্ভীর মুখে। এই জিপের ড্রাইভারের পাশে 2 জন স্বাভাবিকভাবে বসতে পারে, 3 জন হওয়ায় মিস্টার থাপাকে একটু বেকায়দায় বসতে হয়েছিল। জিপ চলতে শুরু করলে মিস্টার থাপা বললেন, সিংলা বাংলোটা কোথায় বলে দেবেন? অর্জুন শুনল, এই লোকটা যে পুলিশের চর তা যদি আগে বুঝতাম। শালা
মধু ভাই একে চেনে, ওর হচ্ছে। এরা সিংলা বাংলায় খবর পেল কী করে? ওখানে নিশ্চয়ই বস আমার জন্য অপেক্ষা করছে। গাড়িটা যদি রাস্তায় খারাপ না হতো তাহলে অনেক আগে পৌঁছে যেতাম। অর্জুন হাসলো শব্দ করে। লোকটা রাগী চোখে তাকালো। অর্জুন শুনল, এ বেটা হাসছে কেন? অর্জুন বলল, গাড়ির কথা কেউ বলতে পারে, কিন্তু কখন খারাপ হবে তা কেউ জানে না। 2:30-এর মধ্যে পৌঁছতে হলে আপনার উচিত ছিল অনেক আগে রওনা হওয়া, তাই না মানা ভাই? আপনি কে বলুন তো? থট রিডার। আপনি যা ভাববেন আমি তা বলে দেব। আমি এখন থেকে কিছুই ভাবব না। অর্জুন শুনতে পেল। সে হাসল। তা কি হয়? আজ সকালে ট্রেনে যে ডাকাতিটা হলো তা নিয়ে আপনাকে ভাবতে হবে না? হারাধন যে বিশ্বাসঘাতকতা করেছে সেটা নিয়ে ভাববেন না? হতভম্ব হয়ে গেল মানা ভাই। অর্জুন শুনল, এ ব্যাটা সব জেনে গেল কি করে? জানতে ইচ্ছে করলে জানা যায়। অর্জুন বলতেই মানা ভাই চিৎকার করে উঠল, আমি নেমে যাব। এই লোকটা যা ইচ্ছা আমার নামে বলছে। মনে মনে আপনি ঠিক উল্টো ভাবছেন। মানা ভাই মাথা নামাতেই অর্জুন মিস্টার থাপাকে বলল, ও ভাবছে কখনোই আমাদের সিংলা বাংলোতে নিয়ে যাবে না। আমি মরে যাব, আমাকে মেরে ফেলবে, আত্মনাদ করে উঠল লোকটা। হঠাৎ মিস্টার থাপার গলার স্বর বদলে গেল। না নিয়ে গেলে আমি আপনাকে মেরে ফেলব। অপরাধীদের মারতে আমার খুব ভালো লাগে। স্যার, আমাকে ছেড়ে দিন, আমি শিলিগুড়িতে ফিরে যাচ্ছি। অর্জুন মানা ভাইয়ের হাঁটুতে হাত রাখল। ওই বেটে লোকটার নাম কি? কোন বেটে লোক? যাকে রিপোর্ট করতে আজ আপনি এসেছেন? আমি নাম জানি না, সবাই চিপ বলে, আমিও তাই বলি। মিস্টার থাফা, এই লোকটা মিথ্যে কথা বলছে। ঠিক আছে, ওর নাম SK গুরুং। দোকানদার গুরুংয়ের দাদা? না, উনি নেপাল থেকে এসেছেন। আপনার সঙ্গে আলাপ হলো কী করে? আমি কাজ খুঁজছিলাম, উনি কাজ দিয়েছেন। এ পর্যন্ত কটা ট্রেন ডাকাতি করেছেন? আমি করিনি। যারা করেছে তাদের রিক্রুট তো আপনি করেছেন। অর্জুন শুনল, আর বলবো না, অনেক বলে ফেলেছি। এই পথে মানুষ ছিল না এতক্ষণ। এবার এক বৃদ্ধকে দেখা গেল। মিস্টার থাপা জিপ থামিয়ে তাকে জিজ্ঞেস করলেন, সিংলা কত দূরে? আপনারা সিংলা পেরিয়ে এসেছেন। আচমকা খেপে গেলেন মিস্টার থাপা। জিপ থেকে মানাভাইকে প্রচণ্ড জোরে ঘুষি মারলেন। মানাভাই মাটিতে পড়ে গিয়ে আর্তনাদ করতেই পেছনে আসা ভ্যানটা মুখ ঘোরাতে চেষ্টা করল। মানাভাই চিৎকার করে ড্রাইভারকে নিষেধ করতে সে থেমে গেল। মাটি থেকে উঠে মানাভাই বলল, ঠিক আছে, যা বলবেন তাই করব। অর্জুন গাড়ি থেকে নেমে পড়ল। ভ্যানের ড্রাইভারকে জিপে নিয়ে আসা হলো। মানাভাইকে নিয়ে ওরা ভ্যানে উঠল। মিস্টার থাপা ড্রাইভিং সিটে বসলেন। দুটো গাড়ি মুখ ঘোরালো। জিপের ড্রাইভারকে বলা হলো ইশারা করা মাত্র থেমে যেতে। মিনিট 10 যাওয়ার পর মানাভাই বলল, এই জায়গাটার নাম সিংলা। অর্জুন বলল, এবার আপনি সত্যি কথা বলেছেন। কি করে বুঝলেন? কারণ উল্টোপাল্টা ভাবেননি। বাংলোটা কোথায়? ডান দিকের রাস্তায়, বাঁক নিলেই দেখা যাবে। গাড়ি থামল। অর্জুন নেমে জিপের কাছে গেল। ভ্যানের ড্রাইভার গম্ভীর মুখে বসেছিল। অর্জুন তাকে বলল, তুমি ওই ভ্যান ভাড়া খাটাও? হ্যাঁ। এসব ঝামেলা হবে জানলে কে আসতো? মাধবকে চেনো? মাধব আমার বন্ধু। বাহ, শোনো, যদি প্রাণে বাঁচতে চাও তাহলে জিপ থেকে নেমো না। তারপর সেপাইদের দিকে তাকিয়ে অর্জুন বলল, আপনারা এখানেই অপেক্ষা করুন। 15 মিনিটের মধ্যে না ফিরলে বাংলোর ভেতরে যাবেন। সামনের বাঁক ঘুরলেই বাংলো। মিস্টার থাপা ধীরে ধীরে গাড়িটাকে নিচে নামিয়ে আনলেন। তার পাশের সিটে বসে আছে মানাভাই। পেছনের সিটে যতটা সম্ভব নিজেকে আড়াল করে রেখেছিল অর্জুন। বাঁক ঘুরতেই বাংলোটাকে দেখা গেল। কাঠের বাড়ি, দোতলা, সামনে লন। দোতলার বারান্দায় দুজন লোক বসে আছে। তাদের একজন চিৎকার করে উঠে দাঁড়ালো, এতক্ষণে আসার সময় হলো? চিফ তোমাকে কখন রিপোর্ট করতে বলেছিল? মানাভাই জানলা দিয়ে মুখ বাড়িয়ে বলল, গাড়ি খারাপ হয়ে গিয়েছিল, আমার কিছু করার ছিল না। অর্জুন বুঝল দোতলার লোকটা গুরুং, কিন্তু সে যদি ড্রাইভারকে দেখতে পায় তাহলে স্পষ্ট চিনে ফেলবে। ভাগ্যিস ভ্যানের ড্রাইভারের দিকটা বাংলোর উল্টো দিকটা পড়েছে। অর্জুন চাপা গলায় বলল, আপনি নামবেন না। বলুন পায়ে চোট পেয়েছেন, হাঁটতে পারছেন না। কী হলো, নামছো না কেন? গুরুং চিৎকার করলো উপর থেকে, হাঁটতে পারছি না, পায়ে চোট। গুরুং মুখ ঘুরিয়ে কিছু বলল। এবার বারান্দার রেলিংয়ের ঠিক উপরে দ্বিতীয় লোকটির মুখ দেখা গেল। সেই বেটে লোকটা। কোনো মানুষের মুখ যে এত কদর্য হতে পারে তা ভাবা যায় না। কি করে চোট পেলে? গুরুং জিজ্ঞেস করলো। বললাম না, গাড়ি খারাপ হয়ে গিয়েছিল অ্যাক্সিডেন্টে, তখনই চোট পাই। ডাক্তার পর্যন্ত দেখাতে পারিনি। মানাভাই জবাব দিল। চোট পেলে না নামাই ভালো, সেটা আরও খারাপ হবে। গম গম করলো কণ্ঠস্বর।
ওই বেটে মানুষের শরীর থেকে এত জোরে শব্দ বেরোতে পারে, না জানলে বিশ্বাস করা যাবে না। তারপর ধীরে ধীরে সিঁড়ির ওপর এসে দাঁড়ালো লোকটা। বেটে, গালিজ দেওয়া প্যান্ট, মাথায় টুপি এবং মুখে চুরুট, চোখে সরু ফ্রেমের চশমা। লোকটা বলল, রিপোর্ট? আজ আমাদের কেউ ধরা পড়েনি, তবে 5 জন প্যাসেঞ্জার উন্ডেড হয়েছে। ছেলেরা বাধ্য হয়েছে ওটা করতে। ভুল, উন্ডেড নয়, 4 জন মারা গেছে। আমি খবর পাইনি স্যার। তুমি আজকাল গাফিলতি করছো মানা ভাই। আমি এখানে বসে যে খবর পাই, তুমি শিলিগুড়িতে থেকে তা পাও না। কত টাকার জিনিস? এখনও কাউন্ট করিনি, আনুয়া বাড়িতে পাঠিয়ে দিয়েছি। এটাও ঠিক নয়, হিসেব তোমার রাখা দরকার। আজ মাত্র 25,000 এনেছে ছেলেরা। এত কম টাকার জন্য চার্জ করা বোকামি। মালদা থেকে যে তোমাকে খবরটা দিয়েছে তাকে আর দরকার নেই। ঠিক আছে, গাড়িটা কার? ভাড়া গাড়ি। ড্রাইভার? বিশ্বাসী। এখন থেকে নিজে গাড়ি চাপাবে। সাক্ষী সঙ্গে রেখে ঘোড়া আমি পছন্দ করি না। আরও দুপা নেমে এলো বোটার লোকটা। গরুং, ওদের আনো। একটু পরেই নিচের ঘরের দরজা খুলে 6 জন ছেলেকে বাইরে বের করে আনা হলো। ওদের সঙ্গে 6 জন বলবান মানুষ ছিল, দুজনের হাত পেছন দিক করে বাঁধা। ওদের আলাদা করে দাও। গুরুং নেমে এসেছিল নিচে। হারাধন আর বিশ্বনাথকে দল থেকে সরিয়ে একটা বিশাল গর্তের কাছে নিয়ে যাওয়া হলো। যে মাটি খুঁড়ে গর্ত করা হয়েছে সেই মাটি পাশেই স্তূপ করা। পেছনে হাত থাকায় ওদের অসহায় দেখাচ্ছিল। এই দুটো ছেলেকে পুলিশ অ্যারেস্ট করেছিল। কেন করেছিল? না, একজন যে ডাকাতি করেছে সেই প্রমাণ ট্রেনে রেখে এসেছিল। তার সূত্র ধরে ওর বাড়িতে সেই রাত্রে 2 জন হানা দিয়েছিল, যারা পুলিশ নয়। খবরটা যদিও সে আমাকে কাছে ঠিক পৌঁছে দিয়েছিল, কিন্তু লোক 2 জনকে ওদের ঠিকানায় পাওয়া যায়নি। অতএব সাক্ষী থেকেই গেল। পুলিশ ওকে পরদিন ধরল। ধরে নিয়ে যাওয়ার সময় 2য় জনকেও তুলে নিল। কিন্তু পুলিশ কি করলো? এই 2য় জনকে মারল না, বরং 2 জনকেই আদর করে সেদিনই জামিন দিয়ে দিল। কেন দিল? যেখানে পুলিশ ডাকাতের সন্ধানে মরিয়া, সেখানে তাদের 2 জনকে হাতে পেয়েও কোন কারণে ছেড়ে দিতে পারে? আমি এই প্রশ্নের জবাব এই 6 জনের কাছে জানতে চাইছি। বিশ্বনাথ মাথা নাড়ল। আমি কিছু বলিনি। জলপাইগুড়িতে নিয়ে যাওয়ার পর ওকেই পুলিশ বারংবার জেরা করেছে। তাই? কিন্তু তোমাকে নিয়ে যাওয়ার সময় ওকে ধরল কী করে? ওদের সঙ্গে একটা লোক ছিল যে মনের কথা বুঝতে পারে। হ্যাঁ, হা হা করে হেসে উঠল পেটে লোকটা। হাসি যেন তার থামতেই চায় না। গরুং, শুনেছ? কি হে, তুমিও একই কথা বলবে নাকি? হারাধন মাথা নাড়ল। হ্যাঁ, বুঝতে পারে। অসম্ভব, চিৎকার করে উঠল লোকটা। একমাত্র মূর্খরাই এমন কথা বলতে পারে। এই বিজ্ঞানের যুগে এ কথা শোনাও অন্যায়। নিজেদের দোষ ঢাকতে তোমরা গল্প শোনাচ্ছ। বলতে বলতে লোকটা নেমে এলো গাড়ির পাশে। হারাধন চিৎকার করলো, আমি মিথ্যে কথা বলছি না। হঠাৎ অর্জুনের কানে এলো, এই দুটোকে এবার মাটির তলায় পাঠানো যাক। বাকি 4 জন দৃশ্যটা দেখে সবাইকে বলবে বেইমানির শাস্তি কী। বিশ্বনাথ চেঁচালো, মানা ভাই, ওকে একটু বলুন, চুপ করে থাকবেন না। অর্জুন শুনল মানা ভাইয়ের গলা। পাগল! বেটে লোকটি 2 বার গালিজ ধরে টানল। ফতফত করে শব্দ বাজল। অর্জুন স্পর্শ শুনতে পেল। মানা ভাই বাঁচাবে, ওরও তো সময় হয়ে এসেছে। তারপরই চিৎকার শুনতে পেল, গুরুং, রেডি ফর অ্যাকশন। সঙ্গে সঙ্গে পায়ের আওয়াজ শুনতে পেল অর্জুন। সে বসেছিল 2টো সিটের মাঝখানে পা রাখার জায়গায়। একেবারে গাড়ির মধ্যে ঝুঁকে না দেখলে তাকে কেউ দেখতে পাবে না। তার শরীরের পাশেই ভ্যানের দরজা। দরজার ওপাশে বেটে লোকটা দাঁড়িয়ে রয়েছে। অর্জুন শুনতে পেল বেটে লোকটা ভাবছে, ওদের জ্যান্ত কবর দেওয়াই ভালো। সে সঙ্গে সঙ্গে গম্ভীর গলায় জিজ্ঞেস করল, জ্যান্ত কবর দেওয়া ভালো কেন? বেটে লোকটা আপন মনে জবাব দিল, ভালো, কারণ এতে কোনো খরচ নেই। গুরুংয়ের গলা কানে এলো, আপনি কার সঙ্গে কথা বলছেন? বেটে সজাগ হলো, মানে? আপনি বললেন এতে কোনো খরচ নেই। কিসের খরচ বুঝলাম না। তুমি আমাকে জিজ্ঞেস করছো জ্যান্ত কবর দেওয়া ভালো কেন? না তো, আমি এইমাত্র এখানে এলাম। তাহলে নিশ্চয়ই মানা জিজ্ঞেস করেছে। সঙ্গে সঙ্গে মানা প্রতিবাদ করলো, আমি জ্যান্ত কবরের কথা জানবো কী করে যে তাই জিজ্ঞেস করব? তাই তো, এটা কীরকম ব্যাপার হলো? আপনি কি জ্যান্ত কবর দেওয়ার কথা ভেবেছেন? হ্যাঁ হ্যাঁ, বোধ হয়। তাহলে সেই থট রিডার এখানেও এসে গিয়েছে, মানা ভাই বলল। থট রিডার? বেটে লোকটার গলা ফ্যাঁসে শোনালো, ওই যে যার কথা ওই ছেলেগুলো এতক্ষণ বলছিল। বাজে কথা, মনের ভুল। ওদের গর্ত ফেলে দাও। তোমরা যারা দৃশ্যটা দেখছো তারা মনে রেখো,
তোমাদের দেখানোর জন্য এইখানে নিয়ে আসা হয়েছে। বেইমানির শাস্তি কি তা তোমরা নিজের চোখে দেখো। এরপর ফিরে গিয়ে তোমাদের অন্য সহকর্মীদের এই গল্প শোনাবে। তোমরা যতদিন বিশ্বস্ত থাকবে ততদিন তোমাদের সমস্ত দায়িত্ব আমার, কিন্তু বেইমানি করলেই আমার চেয়ে নির্দয় পৃথিবীতে আর কাউকে পাবে না। তবে আমি এদের সুযোগ দিতে চাই, গুলি করে মেরে ফেলে না দিয়ে জ্যান্ত গর্তে ফেলবো ওদের, ফেলে মাটি চাপা দিয়ে দেব। ওরা সুযোগ পাবে ওপরে উঠে আসার। যে নরম মাটি মাথার উপর থাকবে তা সরিয়ে উঠে আসতে পারলেই বেঁচে যাবে। গালিস টানল লোকটা। গুরুং। গুরুং ইশারা করতেই বলবান লোক দুটো হারাধন এবং বিশ্বনাথকে গর্তে ফেলার জন্য এগিয়ে গেল। ইতিমধ্যে 15 মিনিট সময় চলে গেছে। জিপের শব্দে অর্জুন বুঝল সেপাইটা চলে এসেছে। সে ঝট করে ভ্যানের দরজা খুলতেই বেটে লোকটা খুব অবাক হয়ে তাকালো। অর্জুন তাকে দুহাতে জড়িয়ে ধরে ভ্যানের ভেতর টেনে আনার চেষ্টা করল। সঙ্গে সঙ্গে সে মিস্টার থাপা চিৎকার শুনতে পেল। ড্রাইভারের সিট থেকে নেমে তিনি সতর্ক করছেন, যে যেখানে দাঁড়িয়ে আছো সেখানেই থাকো, নড়বার চেষ্টা করলেই গুলি করব। ওই বেটে মানুষটার শরীরে এত শক্তি যে অর্জুন ওকে কিছুতেই কাবু করতে পারছিল না। লোকটা তাকে খামচাচ্ছিল, পা ছুটছিল শূন্যে, আবার মাথা দিয়ে ওর পেটে আঘাত করছিল। সেপাইরা ছুটে এলো জিপ থেকে। ওরা বেটে লোকটাকে টেনে সরাতে যেতেই ওর হাত এসে পড়ল অর্জুনের বুকে। সঙ্গে সঙ্গে গলায় এত জোরে টান লাগলো যে শ্বাস বন্ধ হওয়ার জোগাড়। অর্জুন মুখ ফেরাতেই শব্দ হলো এবং ঝুরঝুর করে রুদ্রাক্ষের ফলগুলো ছড়িয়ে পড়তে লাগলো মাটিতে। ততক্ষণে লোকটাকে কবজা করে ফেলেছে সেপাইরা। অর্জুন নিচু হয়ে রুদ্রাক্ষ কুড়ানোর চেষ্টা করল। ওদিকে মিস্টার থাপা তখন গুরুংকে আটকে রেখেছে, কিন্তু বাকি 4টে ছেলে প্রাণপণে দৌড়তে শুরু করেছে। সেপাইরা তাদের ধরার চেষ্টা করেও ব্যর্থ হলো। পরিস্থিতি আয়ত্তে আনার পর মিস্টার থাপা অর্জুনের দিকে এগিয়ে আসছিলেন। অর্জুন তখনও উবু হয়ে রুদ্রাক্ষ খুঁজে চলেছে। গোটা 10 পাওয়া গিয়েছে এতক্ষণে। সে চিৎকার করল, এগোবেন না, পায়ের তলায় পড়লে নষ্ট হয়ে যাবে ওগুলো। কি খুঁজছেন? রুদ্রাক্ষ, এর মুঠোর প্রচুর দাম। মিস্টার থাপার সামনে একটা পড়েছিল, সেটা তুলে তিনি অর্জুনের দিকে ছুড়ে দিলেন। ওরা বাড়ির ভেতরটা সার্চ করতে গেল। এক এক করে প্রায় 18টা রুদ্রাক্ষ পেল অর্জুন। এগুলো কি দিয়ে গাঁথা ছিল সেটা বোঝা যাচ্ছে না। কোনো সুতো নেই বা চেন দেখতে পাওয়া যাচ্ছে না। হারাধন আর বিশ্বনাথ কাছে এসে দাঁড়াতে সে চিৎকার করলো, খোঁজো, ভালো করে খুঁজে দেখো তো এরকম রুদ্রাক্ষ পাও কি না। হারাধন কান্না জড়ানো গলায় বলল, দাদা, আমাদের কি হবে? অর্জুন মুখ ফিরিয়ে দেখল। হাত বাঁধা অবস্থাতেও বেটে লোকটার শরীর মুচড়ে যাচ্ছে সমানে, তার চোখ জ্বলছে। অর্জুন বলল, কি আর হবে, আবার ডাকাতি করবে? না দাদা, জীবনে আর ওসব কাজ করব না। সেটা পুলিশ বুঝবে। এখন পারো যদি খুঁজে বার করো। ইতিমধ্যে লোকাল থানায় খবর পাঠিয়েছেন মিস্টার থাপা। সেখান থেকে বিরাট পুলিশ বাহিনী এসে গেছে। একই সঙ্গে তল্লাশি চালানো হচ্ছে গুরুংয়ের বিশাল বাড়িতে। গুরুংয়ের মানা ভাই পুলিশকে জানিয়েছে এই লোকটি নেপাল থেকে এসেছিল 3 বছর আগে। একটু একটু করে লোকটা টাকা ছড়িয়ে ওদের দলে টেনে নিয়েছে। নিউ জলপাইগুড়ি থেকে আলিপুরদুয়ারের রেলপথ ডাকাতির পক্ষে সবচেয়ে নিরাপদ জায়গা বলে দল অর্গানাইজ করিয়েছে। স্থানীয় ছেলে নেওয়ার কারণ ওরা এই রেলপথ থেকে চট করে যে যার বাড়িতে গিয়ে লুকোতে পারবে। এদিকে শিলিগুড়ি থেকে আলুয়াবাড়ি পর্যন্ত বাস রাস্তায় ডাকাতির পরিকল্পনা এই লোকেরই। ওরা এর নাম জানে না, ওকে চিপ বলে ডাকতে হয়। তল্লাশি তো কোনো শেষ হয়নি। অর্জুন মিস্টার থাপাকে বললেন, এদের নিয়ে কি করবেন? এদের তো কোর্ট জামিন দিয়েছে। তাহলে আমাদের কিছু করার নেই, কিন্তু যে 4 জন পালিয়েছে তাদের ধরার চেষ্টা করা হচ্ছে। ডাকাতির কিছু জিনিস এখানে পেয়েছি। গুরুংয়ের বাড়িতে কি পাওয়া যাবে জানি না। মিস্টার থাপা বললেন, আমি এবার ফিরে যেতে চাই। ব্যস্ত, যদি সম্ভব হয় কাল একবার আমরা থানায় আসবেন। চেষ্টা করব। মালাভাই পুলিশ হেফাজতে বলে ওর ভ্যানটাকে পাওয়া গেল। পুলিশ তাকে ছেড়ে দিয়েছে বলে ড্রাইভার খুব কৃতজ্ঞ। অর্জুনের সঙ্গে হারাধন এবং বিশ্বনাথ ভ্যানে উঠে বসল। কিছুক্ষণ যাওয়ার পর হঠাৎ বিশ্বনাথ জিজ্ঞেস করলো, দাদা, কিছু বলছেন না যে? কি ব্যাপারে? এখনই আমি একটা উল্টোপাল্টা ভেবে ফেলেছিলাম। কি ভেবেছ? বাহ, আপনি তো সব বুঝতে পারেন। আমি ভাবছিলাম আপনি না থাকলে এতক্ষণে মাটির তলায় শুয়ে থাকতাম। অর্জুন চোখ বন্ধ করল। সে কিছুই শুনতে পাচ্ছে না। রুদ্রাক্ষগুলো এখন তার পকেটে। বাড়ি গিয়ে মালা গেঁথে গলায় পড়লে তবে হয়তো এটি সক্রিয় হবে। এই শয়তানটার যে মালা আঁকড়ে ধরবে তা সে বুঝতে পারেনি। ভ্যানের ড্রাইভার জলপাইগুড়িতে যখন পৌঁছে দিল তখন রাত 9টা। পথে মণ্ডলপাড়ায় বিশ্বনাথ এবং রেলগেটে হারাধন নেমে গিয়েছিল। বাড়িতে না গিয়ে সোজা ঘোষপাড়া কালীবাড়ির কাছে দেবাশিসের সোনার দোকানে চলে এলো অর্জুন। দেবাশিস তখন দোকান বন্ধ করছে। ওকে দেখে অবাক হলো। কি ব্যাপার অর্জুন, তুই? যা, দোকান বন্ধ হয়ে গেছে?
বল না কী করতে হবে? একটা মালা রুদ্রাক্ষের গেঁথে দিতে হবে। দেবাশিস মজা পেল। আলোর সামনে রুদ্রাক্ষগুলো ধরে বলল, এগুলো কোথায় পেলে? একমুখী রুদ্রাক্ষ, বেশ দামি। কী দিয়ে গাঁথব? কী দিয়ে গাঁথলে ভালো হয়? এগুলো তো সুতোয় গাঁথা হয়, লাল সুতো। দাঁড়া। অনেকক্ষণ ধরে একটা একটা করে রুদ্রাক্ষ বসিয়ে মালা গেঁথে ফেলল দেবাশিস। ওটা হাতে নিয়ে অর্জুন জিজ্ঞেস করলো, কত দিতে হবে? দোষ, এর জন্য কেউ পয়সা নেয়? দামি জিনিস, যদি বিক্রি করার ইচ্ছা হয় তো বলবি। দেবাশিস বলল। মালাটা গলায় পড়তেই অর্জুন বুঝলো একটু ছোট হয়ে গেছে। তার মানে কয়েকটা ফল সে খুঁজে পায়নি। সে চোখ বন্ধ করলো, কিন্তু কোনো শব্দ শুনতে পেল না। অথচ দেবাশিসের মনে কোনো ভাবনা আসছে না এমন তো হতে পারে না। অর্জুন জিজ্ঞেস করলো, তুমি কিছু ভাবছো? দেবাশিস মাথা নাড়ল। ভাবছি এই জিনিস কোথায় পেলে? অর্জুন বেরিয়ে এলো। রাত 9:30 জলপাইগুড়ির রাস্তা ফাঁকা। ওর বুকের মধ্যে তখন প্রচণ্ড চাপ। এ কী হলো? মালাটা অকেজো হয়ে গেল। অমল সোমকে সে কী জবাব দেবে? আর অমল সোমকে না পেলে এই রহস্যের সমাধানও হবে না। কিন্তু তিনি কবে ফিরবেন তা তিনিই জানেন। ততদিন এই মৃত রুদ্রাক্ষ আগলে বসে থাকতে হবে তাকে।